work effectively within Bangladesh Tibet sector. হ্যাঁ, এটা মানে আমরা মোটামুটি কি বুঝি একটু বলেন। বাংলাদেশ টিবেট সেক্টরে কিভাবে খুব ভালোভাবে কাজ করা যাবে সেটা নিয়ে বিস্তার আলোচনা। হ্যাঁ, আমরা টিবেট সেক্টরের সঙ্গে সংযুক্ত হতে চাই, সেখানে আমাদের করণীয় কি কি সবকিছু আমরা জানতে পারবো, তাই না, সিভিলিয়ান থেকে। আর প্রথমে আসি যে এই যে টিবেট সেক্টর টিভিইটি, এইটা হচ্ছে কে বলবে টিবেট এটা আসলে কি জিনিস? যেটা জানি একটু আমরা একটু বলি। টিভিইটি টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং। টিভিইটি ফুল মিনিং এখানে টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনও যেমন পাবে, সাথে ট্রেনিংও করতে পারবে। হ্যাঁ, মানে এটা একটা শিক্ষা প্রশিক্ষণ ব্যবস্থা, তাই না? এডুকেশন আছে, ট্রেনিং আছে, এটা মানে আমরা এমন করে বলবো এটা একটা শিক্ষা প্রশিক্ষণ ব্যবস্থা যা কর্মসংস্থানের জন্য কি করতে পারে, কর্মসংস্থানের জন্য জ্ঞান দক্ষতা মানে একটা মনোভাব গড়ে তোলে, তাই না, যাতে আমাদের ওই ওয়ার্ক প্লেসের ওই কর্মসংস্থানের উৎপাদনশীলতা নিশ্চিত করে। না, এক কথায় এটা আসে টিভিইটি। আর টিভিট কেন গুরুত্বপূর্ণ, না এইটা আমাদের জানতে হবে। কোশ্চেন। আসসালামু আলাইকুম। আমরা এটা কেউ কি বলতে পারবো আমার এটা কেন গুরুত্বপূর্ণ? এই যে আমরা কি করি, প্রশিক্ষণ নিয়ে মানব সম্পদে রূপান্তরিত হই না, এই যে আমরা বিভিন্ন টিটিসিতে যাই, অনেক প্রশিক্ষণ নিই, নিতে কি হয়, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা হয়, তাই না? এই যে বেকারত্বের অভিশাপ থেকে দূর হয় আমাদের জীবনটা, এমন কথা, মানে দক্ষ মানব সম্পদ তৈরিতে টিবেটের গুরুত্ব অনেক। এই যে কারিগরি শিক্ষাটা, এটা কি করে, ব্যক্তিকে বেকারত্ব থেকে মুক্তি দেয় এবং স্বাবলম্বী করে তোলে। এই যে কথাগুলো, এইগুলো যদি আপনি ইংলিশ করে লিখে আসেন, তো এই জন্য আরো দুইটা তিনটা কথা অ্যাড করতে হবে। জি ম্যাম, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট। হ্যাঁ বলেন, আবার বলেন। আমি বলছি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট টিবেট করে। আচ্ছা, আর কেউ বলেন। হ্যাঁ হইছে আপনার, আর কেউ বলেন টিবেট কেন গুরুত্বপূর্ণ। আমরা বাংলাতে বলি, ইংলিশে বলি, দিয়ে যা পারি বলি। উদ্যোক্তা হইতে সাহায্য করে, আর স্কিল গ্যাপটা কমায় ফেলে। সম্পদ তৈরি কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। উৎপাদনশীলতা ও কারিগরি শিক্ষার দরকার। তারপরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা তৈরি, জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করে। হ্যাঁ এই তো হয়েছে, এরকম বলতে হবে। সবাই শুনতেছেন তাই না? এইটা এইভাবে বলতে হবে, ইংলিশ করবেন, করে এটা অ্যান্সার যদি আসে প্রশ্নে অথবা একসাথে জিজ্ঞাসা করে, আমরা যেন সবাই বলতে পারি। আমাদের টিবেটটা গেল, আর সিএসটা এখন আমরা একটু কথা বলি। সিএসটা কেউ বলেন, এই যে হাসান আলী স্যার, আপনি একটু বলেন এই যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এটা কি জিনিস? হাসান স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? জি ম্যাম। বলেন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এটা কি? একটা মানে আমাদের জেনারেল লাইনের সিলেবাস ধরি আমরা, কিন্তু এখানে সিলেবাস গুলো ভুল হবে, ওই ধরনের, কিন্তু ওর থেকে একটু বিস্তারিত। এটা কি বলেন? ম্যাডাম এটা হচ্ছে আসলে ইন্ডাস্ট্রি কর্তৃক যে নির্ধারিত মানে বিভিন্ন কর্মক্ষমতা যে সুনির্দিষ্ট বিস্তারিত বা সমন্বিত যে একটা পরিপূর্ণ একটা যে গাইডলাইন বা ওই গাইডলাইন মাফিক যে আমাদের একটা ই করা হয়, মানে নিয়মিত মানে
মেনে চলা হয় গাইডলাইনটা। যেমন একটি নির্দিষ্ট পেশার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা এবং মনোভাব যেগুলা বর্ণনা করে, এটাই আসলে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের আওতাধীন। এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ, মানে একটা গাইডলাইন, সেটা এক কথা। কাদের জন্য? যে ইন্ডাস্ট্রিতে ধরেন একজন ইন্ডিভিজুয়াল পার্সন ইন্ডাস্ট্রিতে জব করবে, সে জব করতে, সে টাস্ক করতে তার কি নলেজ, স্কিলস, অ্যাটিটিউড লাগবে সেটার বর্ণনা থাকে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে, তাই না? এটা মানে কিভাবে কাজ করতে হবে ওইখানে, সে কি জ্ঞান লাগবে, কি স্কিল লাগবে, কি মনোভাবটা, অ্যাটিটিউড লাগবে, সেটাই থাকে বর্ণনা সিএস এ। আর সিবিসি তে কি থাকে এটা একটু বলেন। কম্পিটেন্সি বেসড কারিকুলাম যেটা সিবিসি, আর কেউ বলেন? হ্যাঁ, কম্পিটেন্সি বেসড ইজ এ কারিকুলাম, সিবিসি। এটা অনেক শিকদার। হ্যাঁ, কতটুকু পারি, কতটুকু বলি, আমরা সবাই নতুন না, সব তো পারবো না। ম্যাম আমি একটু সিএস নিয়ে একটু কথা বলতে চাইতাম, যদি কাইন্ডলি। হ্যাঁ বলেন। ম্যাম সিএস এর সংজ্ঞাটা যদি আমরা এরকম ভাবে ডিফাইন করি যে CS means competent standard is a formal document of that outline and skill, knowledge and attitude required to the platform required to perform a specific job or task effectively and to a defined industry standard. It serves as a guideline for training, assessment and performance evaluation in a competency standard base. এটা কি গ্রহণযোগ্য হবে? হ্যাঁ হবে, কিন্তু এটা অনেক বড়। হ্যাঁ, এটা আপনি লিখতে পারেন তাহলে তো হবেই, কিন্তু অনেক আবার বড় তো। না, আমি পার্সোনালি বলতেছি, মানে আমি পার্সোনালি বিষয়টা এভাবে ডিফাইন করছিলাম আর কি, মানে নিজের নোটে বলতে গেলে। হ্যাঁ, এটা হয়েছে, এটা অনেক বড় হয়ে গেছে। তাও হয়েছে, সুন্দর হয়েছে, পুরাটা হয়েছে। হ্যাঁ, মোট কথা এই যে আপনাদের সিভিল এমে যেটা আছে ওটাও সুন্দর। কম্পিটিটিভ স্ট্যান্ডার্ড ডিটেইল লিখিত, ডিটেইল ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড স্পেসিফিকেশন অফ কম্পিটেন্সি। এটা কি করে? ডিসক্রাইব করে নলেজ, স্কিলস, অ্যাটিটিউড কিসের জন্য? নিডেড টু পারফর্ম ইন এ পার্টিকুলার অকুপেশন, একটা পার্টিকুলার অকুপেশনের জন্য প্রয়োজনীয় জ্ঞান। হ্যাঁ ম্যাম, ওই জন্য ওই কথাটা থেকে অ্যাড করছিলাম, ইট সার্ভ অ্যাজ এ গাইডলাইন ফর ট্রেনিং, অ্যাসেসমেন্ট অ্যান্ড পারফরমেন্স এভুলেশন ইন এ কম্পিটেন্সি বেসড সিস্টেম আর কি, ওটা শর্ট করে আর কি। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা অবশ্যই হবে। ম্যাডাম সিবিসিটা আসলে, ম্যাডাম হ্যাঁ বলেন। সিবিসিটা আসলে একটা হচ্ছে মডিউল, যা একজন শিক্ষক বা লিডার উনি কিভাবে মানে এটা ওয়ার্কার বা স্টুডেন্টদের, মানে শিক্ষক যদি হয় স্টুডেন্টদের কিভাবে ওইটা মানে ব্যাখ্যা করবে বা মানে কি করবে, মানে পাঠ্যক্রম অনুসারে ব্যাখ্যা করবে, সেটা আর কি সিবিসিটা আর কি। হ্যাঁ, মানে সিএস এ তো আমরা মূলত কি জানি, ওয়ার্কার কিভাবে কাজ করবে সেটা দেওয়া থাকে, তাই না? সে তার ইন্ডাস্ট্রিতে কি কাজ করবে সেটা দেওয়া থাকে। সিবিসি তে কি থাকে? এই যে ওয়ার্কাররা কাজ করবে, কারা করাবে, কে করাবে, এর বিস্তারিত থাকে সিবিসি তে, তাই না? এই যে ট্রেনার করাবে সেটা থাকে। ঠিক আছে, আপনাদের ঠিক আছে। হ্যাঁ, এখন এটা পাঠ্যক্রম, তাই না? যোগ্যতা ভিত্তিক একটা পাঠ্যক্রম, কিভাবে পাঠদানটা করতে হবে সেটার বিস্তারিত থাকে সিবিসিতে, কম্পিটেন্সি বেসড কারিকুলাম। এখন আপনারা এইটা আরেকটা লিখবেন, মানে সিএস আর সিবিসি এর ভিতর তুলনা, না এটা করে ফেলবেন, মানে সিএস এর সংজ্ঞা দিবেন আর নিচে অন দা আদার হ্যান্ড সিবিসি এর সংজ্ঞা দিবেন, হয়ে যাবে। তুলনা মানে দুইটা কি জিনিস সেটা বুঝাই দিতে হবে, ঠিক আছে? আপনারা করবেন কি? বলি না ম্যাম, আপনার মাইক্রোফোনটা যদি একটু মিউট করতেন, সাউন্ড আসতেছে। হ্যাঁ শোনেন, এই যে ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিভেট সেক্টর, হ্যাঁ এইটা প্রথমে লিখে ওর কি 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 পয়েন্ট, মানে কি কি টপিকস আছে সেগুলো তুলে সব লিখে ফেলবেন। হ্যাঁ, আমার এই সিভিলিয়ামের এইগুলা পড়তে হবে, এইগুলার প্রশ্ন কিভাবে বানাবো সেটা নিজেরা তৈরি করে ফেলবো, আমরা যেগুলো টপিকস নিয়ে আলোচনা করছি। এই যে সিএস গেল, সিএস এর কম্পোনেন্ট হচ্ছে প্রথম 4টা। কে বলবে? রাকেশ স্যার বলেন, প্রথম 4টা বলেন।
সিএস কম্পোনেন্ট। রাকেশ স্যার আছেন? জি ম্যাম। হ্যাঁ, সিএস এর কম্পোনেন্ট বলেন, প্রথম চারটা বলেন। সিএস এর কম্পোনেন্ট, হ্যাঁ, কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট, ইউনিট অফ কম্পিটেন্সি কম্পোনেন্ট। ম্যাম সমস্যা হচ্ছে ওই যে ম্যাম আমি বলবো ম্যাম হঠাৎ করে ভুলে যাচ্ছি, মানে কোনটা কি অ্যানসার। এই বিষয়ে আমার একটু কথা বলার আছে ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম আপনি যেটা বললেন যে সিএস এর কম্পোনেন্টস 9টি, হ্যাঁ, ইউনিট টাইটেল এন্ড কোড, ইউনিট ডিসক্রিপ্টর, তারপরে হচ্ছে nominal hour, elements of competency, performance criteria. ইউওসি এর কম্পোনেন্ট না ম্যাম? হ্যাঁ, মানে কি ওটা ইউনিট অফ কম্পিটেন্সির কম্পোনেন্ট। হ্যাঁ, অনেকে সিএস কম্পোনেন্টও বলে, প্রশ্ন হয় যে সিএস এর কম্পোনেন্ট অফ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এমনও আসে, আবার ইউনিট অফ কম্পিটেন্সির কম্পোনেন্টও আসে। আচ্ছা আচ্ছা, আমি এটা একটু ক্লিয়ার করতে। ম্যাম এটাকে কি আমরা সিএস এর কম্পোনেন্ট হিসেবে ট্রিট করতেছি? হ্যাঁ, মানে আমাদের এরকমও আসতো, হ্যাঁ, সিএস কম্পোনেন্ট, ইউনিট অফ কম্পিটেন্সি কম্পোনেন্ট, এই জন্য ওই দুটোটাই বলে ফেলি। আপনারা ইউনিট অফ কম্পিটেন্সির কম্পোনেন্ট বলেন, হ্যাঁ, লিগ্যাল যেটা আমরা দেখতেছি। ওকে ওকে, বুঝতে পারছি। তাই দিতে হবে। না ওইভাবে আসলে দেখছিলাম তো, এজন্য সিএস এর কম্পোনেন্ট হঠাৎ করে আমি বুঝতে পারি নাই যে এটা কোনটা। আচ্ছা, এখন বুঝতে পারছেন তো? জি ম্যাম। শেষের তিনটা বলেন, লাস্ট তিনটা কি? ম্যাম রেঞ্জ স্টেটমেন্ট আছে, আর হলো এভিডেন্স গাইড, আর আপনার অ্যাক্রেডিটেশন রিকোয়ারমেন্ট। হ্যাঁ ঠিক আছে। আর এই যে নয়টা ধরে কেউ বলেন, কে বলতে পারবেন? বলবো? হ্যাঁ বলেন। unit title, unit code, unit descriptor, nominal hour, element of competency, তারপর হচ্ছে range of variable, evidence guide, and accreditation requirement, and skill and knowledge requirement for the unit. আর পারফরম্যান্স ক্রাইটেরিয়া, ওইটা skill of knowledge requirement for the unit, তাই তো পারফরম্যান্স ক্রাইটেরিয়া না ম্যাডাম? না না, এটা তো আলাদা। মানে শুনেন, এটা নিয়ে আপনার টাইটেল আর কোডটা একসাথে, হ্যাঁ তাহলে শুনেন, এটা নিয়ে আবার কথা আছে। অনেকে কি আছে, অনেক জায়গায় আসছে ইউনিট কোড এন্ড টাইটেল একসঙ্গে দিছে, আবার অনেক জায়গা আছে যে শুধু ইউনিট টাইটেল, ইউনিট কোড, ইউনিট ডিসক্রিপ্টর এইভাবে যদি আপনি দেন, তাহলে কিন্তু ওই যে স্কিল নলেজ ফর দা একটা আছে না, রিকোয়ারমেন্টস ফর দা ইউনিট, ওটা আসছে না। হ্যাঁ, আমাদের এই যে ওয়ার্ক ইফেক্টিভ উইদিন বাংলাদেশ টিবিট সেক্টরে এই যে একটা শখ আছে, হ্যাঁ, এখানে কিন্তু ওই যে স্কিল নলেজ এটা নাই, তাই না? আছে, ওইটা নাই, কিন্তু আমরা ওইটা দিব এবং তখন কি করবো, ইউনিট কোড এন্ড টাইটেল একসঙ্গে বলি, ঠিক আছে? ইউনিট কোড এন্ড টাইটেল, ইউনিট ডিসক্রিপ্টর, নমিনাল আওয়ার্স, তারপরে কি এলিমেন্টস অফ কম্পিটেন্সি, পারফরম্যান্স ক্রাইটেরিয়া, পারফরম্যান্স ক্রাইটেরিয়া, রেঞ্জ অফ ভেরিয়েবল, হ্যাঁ, এটা নলেজ রিকোয়ারমেন্টস ফর দ্য ইউনিট, এভিডেন্স গাইড, অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্টস, এইগুলা দিব। এখন আমাকে বলেন যে এভিডেন্স গাইডের কয়টা অংশ, কয়টা কম্পোনেন্ট? সাতটি। আচ্ছা, একেবারে শুরু করেন। স্বপ্না ম্যাম বলেন। Component of evidence, হ্যাঁ, critical aspects, underpinning knowledge, underpinning skills, required attitude, resource implications, method of assessment, context of assessment. হ্যাঁ, একটু সুন্দর হয়েছে। আর হচ্ছে এই যে এইগুলা এভিডেন্স গাইডটা কোথায় লাগে আমাদের? ম্যাম এভিডেন্স গাইড হচ্ছে আমরা অ্যাসেসমেন্টের সময়, মানে যদি আমি লেভেল 4 এ বলি, তাহলে অ্যাসেসমেন্টের সময় আমাদের অ্যাসেসরের হাতে জমা দিতে হবে নিজের তৈরিকৃত এভিডেন্স। না না, সেটা না। এভিডেন্স গাইডটা, ম্যাম তাহলে বুঝতে পারি নাই। হ্যাঁ, এভিডেন্স গাইডটা, এই গাইড ফলো করে অ্যাসেসর অ্যাসেসমেন্ট নেয়।
হ্যাঁ এই যে আমাদের এসএসসি যারা ক্যান্ডিডেট, তাদের ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি এটা আছে নাকি, আন্ডারপ্রিং নলেজটা ঠিকঠাক লিখছে নাকি, আন্ডারপ্রিং স্কিলসটা ডেমনস্ট্রেশনে করেছে নাকি ঠিকঠাক ভাবে, এই যে অ্যাটিটিউডটা ঠিক ছিল নাকি, এই সব কিছুর উপর জাজমেন্ট করে রেজাল্ট দেয় অ্যাসেসর। সরি আমি অ্যাকচুয়ালি কোশ্চেনটা বুঝতে পারিনি। ঠিক আছে, এটা তো ইজি, এটা তো হবেই। একদিনে কথায় কি সব বোঝা যায়? অনেকবার আলোচনা করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। ম্যাম এগুলো এমনি প্র্যাকটিস করেছি, কিন্তু সমস্যা হলো যে ওই হঠাৎ করে তো মানে প্রথম মনে থাকছে না ম্যাম, মানে কোনটা কি এটা যেমন একটু সমস্যা হচ্ছে, আবার ওই মুখস্থও হয়নি, মানে একটু যেটাও বলতেছি মনে করেন কিছুটা মুখস্থ কিছুটা ই করে এরকম একটা অবস্থা হয়েছে। এরকম সবার হয়, এরকম আমরাও করে আসছি। প্রথম মানে অনেকদিন কিছুই বুঝি না, তারপরে আস্তে আস্তে শুনতে শুনতে সবার এই যে আলোচনার মাধ্যমে মনে আসে, বলা হয়ে যায়। আবার দেখবেন সবকিছু মনে হয় কি নতুন, অ্যাসেসমেন্টে বসলে মনে হয় কি সব নতুন, কি লিখবো। তারপরও অ্যাসেসমেন্টের দিন ভালো হবে ইনশাল্লাহ, দেখবেন অ্যাসেসমেন্টের দিন নতুনটা হইলেও লিখে আসা যায়, এমন হয়। ক্লাস মিস দেওয়া যাবে না, তাইলে আমরা আমাদের সবকিছু এই যে সবার কথা শুনে, এই যে আমার কথা শুনে এই যে ব্রেনে একটু গেঁথে যাচ্ছে না, এইগুলা অ্যাসেসমেন্টের দিন কাজে লাগে। আচ্ছা, সেশনে আসি। এই যে আমাদের সিভিলিয়ামে যেটা প্রথমে আমি বলছিলাম যে আমাদের এই যে সিভিলিয়ামের মেজর পার্ট কয়টা? ওই যে পাঁচটি। আমিনুল স্যার বলেন। ম্যাডাম আমিনুল স্যার উনি আগে বলছে তো, বলেন পাঁচটা মেজর পার্ট। ইনফরমেশন শিট, সেলফ চেক শিট, অ্যান্সার শিট, তারপর হচ্ছে জব শিট এবং হচ্ছে স্পেসিফিকেশন শিট। আমরা সবাই পারি তো না এই পাঁচটা? জি ম্যাম। হবে যেগুলো আমাদের টপিকস নিয়ে কথা হচ্ছে সব একটু করে লিখতে হবে। এগুলো খুব মাস্ট নো কোশ্চেন, এগুলো ধরবে অ্যাসেসমেন্ট। এই যে সিভিএলএম এর মেজর পার্ট, কেন মেজর পার্ট? কারণ এই সিভিলিয়াম তৈরি করতে গেলে এই কয়টা পার্ট ছাড়া সিভিলিয়াম হবে না। এখন আমরা আসি ইনফরমেশন কি জিনিস। ইনফরমেশন হচ্ছে অনেক তথ্য, তাই না? যে এই সিভিলিয়ামের এই ওয়ার্ক ইফেক্টিভ উইদিন টিভিট সেক্টরে কি কি ইনফরমেশন আছে, যে ইনফরমেশন আমরা পড়ে নলেজ নিয়ে কি করব, তারপরে সেলফ চেক। অনেকগুলো প্রশ্ন দিয়ে দিছে, এখন আমরা ওই যে নলেজ গুলো নিলাম, পড়লাম, ইনফরমেশন পড়ে বুঝলাম, পড়ে এখন দেখি প্রশ্নগুলো আমরা সলিউশন করতে পারি কিনা একা একা। সেটা যদি না পারি তাও সমস্যা নেই, ওই যে অ্যান্সার কি দিয়ে দিছে, অ্যান্সার কি দেখে বাকিটা গ্যাপটা দূরীভূত করলাম। তারপরে কি করলাম? তারপরে হচ্ছে জব। এই যে আমার ডেমনস্ট্রেশন করতে হবে, আমাদের জব করতে হয়, সেই ডেমনস্ট্রেশনের জন্য জব করলাম। অ্যাক্টিভিটিও আছে, মানে যে সিভিলিয়াম গুলোতে ওই যে জব গুলা মানে ডেমো হিসাবে হয় না, সেইগুলোকে বলে অ্যাক্টিভিটি। যে অনেক সব জব কিন্তু ডেমনস্ট্রেশনে যায় না, অনেক কথা আছে যেগুলো ডেমোতে হয় না, ওগুলো অ্যাক্টিভিটি বলে। সেই জব করলাম, সেই জবের জন্য আবার স্পেসিফিকেশন শিট লাগবে, নির্দিষ্ট পরিমাপ, কি কি পিপি লাগবে, কি কি লাগবে, টুলস ইকুইপমেন্ট, এইগুলো স্পেসিফিকেশন শিটে থাকবে। এই পাঁচটা জিনিস না হইলে আমাদের সিভিলিয়াম তৈরি করা যাবে না। আরো অনেক পার্ট আছে, এই পাঁচটা হচ্ছে মেইন পার্ট। ঠিক আছে, আমরা সিভিলিয়াম তো বানাবো এভিডেন্স করতে গেলে, তখন এইগুলা দিয়েই সিভিলিয়াম বানাইতে হবে। এই গেল আমাদের সিভিলিয়াম। আচ্ছা, এবার শিলা বিশ্বাস ম্যাম, আপনি বলেন। লার্নিং আউটকাম আমরা গতকাল পড়ছিলাম, লার্নিং আউটকামের কম্পোনেন্ট বলেন। আগে বলেন লার্নিং আউটকামটা কি জিনিস? ম্যাম এটা হচ্ছে একটা শিখন ফল, মানে একটা সেশন শেষে আমি কি কি শিখতে পারবো সেটা। আর এটার কম্পোনেন্ট হচ্ছে তিনটি ম্যাম, একটা হচ্ছে পারফরমেন্স, স্ট্যান্ডার্ড আর হচ্ছে কন্ডিশন। মানে পারফরমেন্স বলতে বোঝাচ্ছে যে আমি কোন কাজটা করব, আর স্ট্যান্ডার্ড হচ্ছে মানে যে কাজটা আমি পারফর্ম করব ওইটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়েছে কিনা।
আর যে শর্ত কন্ডিশন হচ্ছে যে শর্ত মাফিকে আমাকে কাজ করতে বলেছে আমি সেই শর্তগুলো ফলো করে কাজ করেছি কিনা। আচ্ছা, এইবার ক্রাইটেরিয়া বলেন, মেহেদি হাসান স্যার বলেন লার্নিং আউটকামের ক্রাইটেরিয়া। ম্যাম ক্রাইটেরিয়া হচ্ছে মেজারেবল, অবজারভেশন এবং একুরেশন ভেরিয়েবল। ওনার কোথায় ভুল হয়েছে কে বলতে পারবে? অবজারভেবল। হ্যাঁ, অবজারভেবল, ঠিক আছে মেহেদি স্যার। জি ম্যাম। মেজারেবল, অবজারভেবল আর হচ্ছে মাস্ট বি অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব সেটাকে মাস্ট বি, মানে অবশ্যই ওই জন্য দিচ্ছে এটা। এখন আসি, আমরা বলি যে এই এক কাপ চা তৈরি করা, হ্যাঁ, এখন বলেন এখানে পারফরমেন্স কোনটা, স্ট্যান্ডার্ড কোনটা আর কন্ডিশন কোনটা, কিভাবে সাজাইতে হবে এই টাস্ক? এখানে স্ট্যান্ডার্ড আনেন, কন্ডিশন আনেন আর হচ্ছে পারফরমেন্স আনেন, এনে এই লাইনটাকে একটু বড় বানাই বলেন এক কাপ চা তৈরি করা আর এটাকে সাজান স্ট্যান্ডার্ড, পারফরমেন্স ও কন্ডিশন দিয়ে। কে বলতে পারবে? একটু চেষ্টা করেন, হয়ে যাবে। এই যে মেক তৈরি করা, এটা কি জিনিস? ম্যাম যদি চায়ের ক্ষেত্রে বলি, আপনি যেটা বলছেন, হ্যাঁ আমাকে চা বানাইতে হবে, এইটা হচ্ছে আমার পারফরমেন্স। হ্যাঁ, এবং স্ট্যান্ডার্ড হচ্ছে বানানোর জন্য আমার কি কি প্রয়োজন আছে, ইকুইপমেন্টস লাইক কেটলি, তারপরে হচ্ছে ওয়াটার, টি, যেগুলো লাগবে। আর কন্ডিশন হচ্ছে আমাকে কোন পদ্ধতিতে বানাইতে হবে। যখন প্রথমে পানি গরম করলাম, তারপরে হচ্ছে চা দিলাম, এই যে কন্ডিশন মানে পরপর স্টেপ গুলা, এটা হচ্ছে কন্ডিশন। না একটু ভুল আছে, হয়ে যাবে, সমস্যা নাই। বুঝতে হবে স্ট্যান্ডার্ডটা, বুঝতে হবে কন্ডিশনটা, বুঝতে হবে। স্ট্যান্ডার্ড বলতে মিন করা হয়েছে যে আমি যার জন্য চা বানাচ্ছি বা আমার মানে আমি যে কাজটা করছি সেটা ঠিক হচ্ছে কিনা, বা ওইটার যে একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হতে পারে, বা চায়ের ক্ষেত্রে কেউ চিনি বেশি খায় কেউ কম খায়, তার যেমন প্রয়োজন সেরকম ভাবে আমি চাটা তৈরি করতে পারছি কিনা, এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে কাজ করতে হবে। হ্যাঁ, এটাই সুন্দর হয়েছে, মানে স্ট্যান্ডার্ড এটা মেইনটেইন করতে হবে, মানে আমি যার জন্য বানাচ্ছি তার স্ট্যান্ডার্ডে আমার চাটা বানাতে হবে। অথবা আমি অ্যাসেসমেন্টে ওইটা চা বানাচ্ছি, আমার যে অ্যাসেসর, যে আমার জবে যেটা লেখা রয়েছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুসারে কিভাবে বানাতে বলছে সেই স্ট্যান্ডার্ড মেইনটেইন করে বানাতে হবে। আমাদের ঘরে মেহমান আসছে, সে কি কেমন চা খায়, হ্যাঁ চিনি কেমন খায়, তার স্ট্যান্ডার্ড মেইনটেইন করে আমার চাটা তৈরি করতে হবে। এক কথায় যে আমাদের সিএস অনুযায়ী, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুসারে, বায়ার রিকোয়ারমেন্টস অনুসারে, ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে ম্যাম, বুঝতে পারছি, থ্যাংক ইউ। হ্যাঁ, আর কন্ডিশনটা কি শর্ত, কন্ডিশনটা ভালো করে বলছেন, কন্ডিশন সবাই একটু খেয়াল করেন, কন্ডিশনটা হচ্ছে শর্ত, মানে যেটা ছাড়া এই চাটা তৈরি হবে না। হ্যাঁ, কোনটা ছাড়া চা হয় না? টি ব্যাগ ছাড়া চা হবে? চা পাতি ছাড়া তো চা হবে না। ওরকম এইটাও আমাদের সিভিলে ওয়াইজ লিখতে হয়। হ্যাঁ, এখন তো আমরা একটা চা দিয়ে উদাহরণ দিলাম, কিন্তু আমাদের যে অকুপেশনের যে আমাদের কাজগুলা, তাই না, সেইগুলা অনুযায়ী সিএস এ যা আছে ওইভাবে আমাদের এটা সাজাইতে হয় লার্নিং আউটকামের এই যে কম্পোনেন্ট দিয়ে। এটা আমরা ক্লিয়ার? লার্নিং আউটকাম, পারফরমেন্স, স্ট্যান্ডার্ড, কন্ডিশন, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? মলিনা, বুঝতে পারছো? আপু হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এইগুলো রানিং আউটকাম শেষ হলো। আমরা এই ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টরে কি কি আমাদের লার্নিং আউটকাম আমরা জানি, মানে এই সিভিলিয়ানটা শেষ করে আমরা কি শিখতে পারবো, আজকের সেশনটা শেষ করে আমরা কি শিখতে পারবো, সেটা হচ্ছে আজকের লার্নিং আউটকাম। আর এখন আসি আমরা আমাদের লার্নিং আউটকামে চলে গেলাম। আমরা এই যে ইসের এনএসডিপি যে পলিসি, সেটা ইস্যু আছে, আবার মেইন ফিচার্স আছে। মেইন ফিচার্স বলেন। হ্যাঁ বলেন ম্যাম, একটা জিনিস একটু ক্লিয়ার করার ছিল, সেটা হলো এই যে আমরা ইসের কথা বলছি যে আমরা এই যে লার্নিং আউটকামস, এটা কি আপনার সেশন ওয়াইজ হবে নাকি একটা কম্পিটেন্সি কমপ্লিট করার পরে হবে? মানে লার্নিং আউটকাম আপনি যখন ট্রেনার যখন হবেন তখনও তাদের সেশনটা নেবেন,
বলবেন সেশনটা শেষ করে আমরা কি শিখতে পারবো সেটা হবে। আবার আমি সিভিলিয়ামটা শেষ করে কি শেখাতে পারবো, কি আপনারা জানবেন সেটাও হবে। হ্যাঁ, এমন আচ্ছা ম্যাম, মানে শেখার ফলাফল, আপনি যাই কিছু শেখেন সবকিছুর একটা আউটকাম থাকে না, সেটা ঠিক এই আছে যে 1 ঘন্টার ক্লাস, এর শেষে আপনারা কি শিখতে পারবেন, এই বইটা শেষ করে আপনারা কি শিখতে পারবেন সেটা বুঝাতে পারছি? জি ম্যাম। আচ্ছা, এনএসডিবি ইস্যু, এটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকে। ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট পলিসি, এটার মেইন ফিচার্স বলেন, প্রধান বৈশিষ্ট্য অনেক শিকদার স্যার বলেন। ম্যাম এই বিষয়ে আমার একটু কনফিউশন আছে, আপনি একটু ক্লিয়ার করেন তারপরে আমি বলতেছি। এটা নিয়ে আমি এখন কোশ্চেন করবো আপনাকে ভাবছিলাম। হ্যাঁ, আর কেউ বলেন। হ্যাঁ, পলিসির মানে মেইন ফিচার্স এটা সিভিলিয়ামে উল্লেখ করে দেওয়া আছে। হ্যাঁ, সরাসরি সুন্দর করে দেওয়া উঠানো রয়েছে। বলবো ম্যাডাম? হ্যাঁ বলেন। Main feature of National Skill Development Policy, National Technical and Vocational Qualification Framework, NTVQF, Competency-Based Training Assessment, CBTA, Qualification as Ensure System, QAS, RPL, Recognition of Prior Learning. সবগুলোই কি বলবো ম্যাডাম? আর বলতে হবে না, ঠিক আছে, আর বলার দরকার নাই। মানে এইগুলো নিয়ে কেন আলোচনা করছি, এগুলো গতকাল পড়ানো হয়েছে না, আজকে যদি আরেকটু এটা রিভিউ করা যায় তাহলে কিন্তু আপনাদের জন্যই ভালো। হ্যাঁ, যেহেতু আপনারা শুক্রবার অ্যাসেসমেন্ট দিবেন, সবকিছু দিয়ে আপনাদের নলেজ থাকা লাগবে এই সিভিলিয়ামের উপরে। হ্যাঁ, আর হচ্ছে এই যে কম্পিটেন্সিটা, এটা আমরা কম্পিটেন্সি করি, এটা কি জিনিস, কাকে বলে, বা এটা বলতে কি বুঝি? আমিনুল স্যার বলেন। কম্পিটেন্সিটা আসলে এটা একটা মেজারেবল এবং অবজারভেবল নলেজ, স্কিল, অ্যাটিটিউডকেই বোঝায়, যেটা একটা সাকসেসফুল পারফরমেন্স দিয়ে থাকে। মানে সাকসেসফুলি পারফরমেন্স করার জন্যই যে আমাদের নলেজ স্কিল অ্যাটিটিউডটা লাগবে, সেটাই হচ্ছে কম্পিটেন্সি। এই তিনটা যদি থাকে আমাদের ভিতর এবং অবশ্যই সেটা যদি মেজার করা যায়, অবজার্ভ করা যায়, তাহলে সেইটা হবে আমাদের কম্পিটেন্সি, তাই না স্যার? জি হ্যাঁ, এটা আপনাদের সিবিএলএম এ যে সংখ্যাটা দেওয়া আছে ওইটা বেশি ফলো করবেন, সুন্দর একটা সংখ্যা দেওয়া আছে। আর কম্পিটেন্সি টাইপস কোনগুলা? নলেজ, স্কিল এন্ড অ্যাটিটিউড কম্পিটেন্সি। হ্যাঁ, আর কি ফিচার্স অফ কম্পিটেন্সি আর কেউ বলেন? জি ম্যাম, key feature of competency, being able to do the job, knowing how and why things are done, and knowing what to do if things go wrong, having the right approach to do a job properly and safely. হ্যাঁ, এখানে আমিনুর স্যার আছেন, আমিনুর আর ম্যাডাম এই জায়গা কনফিউশন হয়ে যায়, আমিনুর আর আমিনুর। হ্যাঁ, এটা আর বলে দিলাম। আচ্ছা, এই যে বিং এবল টু ডু দ্য জব, এইটা বলেন তো কোন ডাইমেনশনস অফ কম্পিটেন্সির এক্সাম্পল? ম্যাডাম এটা হচ্ছে টাস্ক স্কিলস এর মধ্যে পড়ে, এটা আর কি, মানে কোনো কিছু করার যে স্কিলটা টাস্ক স্কিলে পড়ে। হ্যাঁ, সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা সবার বুঝতে হবে, এই চারটা আছে না, এই যে ডাইমেনশনের চারটা এক্সাম্পল এগুলা। এই যে নোয়িং হাউ এন্ড হোয়াই থিংস আর ডান, এটা কিসের? টাস্ক ম্যানেজমেন্ট। টাস্ক ম্যানেজমেন্ট কোনটা ম্যাডাম? ম্যানেজ করে কাজ করার যে স্কিলটা থাকে আমাদের, না আমাদের সবার কিন্তু এই ডাইমেনশন, এই কম্পিটেন্সের অধিকারী আমরা কিন্তু সবাই যে কোনো কাজ করতে পারি, ম্যানেজ করে করতে পারি, তাই না? যে কোনো একটা বিকল্প, কোনো একটা ব্রেকডাউন হলো, সেখানেও কাজ উঠায় চলে আসতে পারি, এগুলো মোটামুটি আমাদের ভিতরে আছে সবার ভিতরে। কিন্তু আমরা এই যে পরীক্ষায় আসলে মানে এটা আসে কেমন করে, যে কোনো একটা ডাক্তার, ইলেকট্রিক্যাল, হ্যাঁ, এই যে বিভিন্ন অকুপেশনের কথা দিয়ে উদাহরণ এক্সাম্পল আসে, 2 লাইন কথা তুলে দেবে, এগুলো আমরা পারবো ইনশাল্লাহ, তাই না? এটা সহজ আছে। এই ডাইমেনশনস অফ কম্পিটেন্সি আমরা এই যারা আছি আজকে, তারা মানে কে আমরা একটু কম বুঝি বা আরেকটু বুঝাইলে ভালো হয়,
এমন কেউ আছে? ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম যদি এগুলার মানে বোঝায় যে টাস্ক স্কিল বলতে কি বোঝায়, তাহলে কি আমরা এই সংজ্ঞাগুলো দিলে হবে যে টাস্ক স্কিল মিন্স বিং এবল টু ডু দ্য জব, এরকম ভাবে? এখন এইটা দিলেও হবে, হ্যাঁ, যে কাজ করতে সক্ষম হচ্ছে, এটা টাস্ক স্কিল, হ্যাঁ হবে, কিন্তু এটা এক্সাম্পল হিসেবে দিলে ভালো হয়। হ্যাঁ, আপনার সংজ্ঞা দিলে আচ্ছা ম্যাম। ওরকম আসে না, হ্যাঁ সংজ্ঞা ওরকম আসবে না, কিন্তু আচ্ছা আপনাদের ম্যাম। এই যে আসে এমসিকিউ তে আসে বেশি, তারপরেও যদি আপনারা জানতে তো হবে। যেমন এই যে টাস্ক স্কিলে অ্যাবিলিটি কথাটা রাখতে হয়, অ্যাবিলিটি টু পারফর্ম দ্য টাস্ক, এই যে 4-5টা ওয়ার্ড, দ্য অ্যাবিলিটি টু পারফর্ম দ্য টাস্ক, মানে টাস্কটা পারফর্ম করার যে অ্যাবিলিটি, সেটাই হচ্ছে টাস্ক স্কিল। অ্যাবিলিটি কথাটা আনতে হবে, মানে সব প্রশ্নের অ্যান্সারে কি পয়েন্টটা ওরা দেখে, হ্যাঁ কি পয়েন্টটা যদি এই যে টাস্ক স্কিলে কি আসে, অ্যাবিলিটি। টাস্ক ম্যানেজমেন্টের কি পয়েন্ট কি, ওই যে অ্যারেঞ্জ করে কাজ করার ক্ষমতা, ম্যানেজ করা, হ্যাঁ এইগুলা অ্যাড করতে হবে লেখাতে। কন্টিনজেন্সিতে কি কথা লিখতে হবে, ব্রেকডাউন, ইরেগুলেশনস, হ্যাঁ এই যে ব্রেকডাউনে বিকল্প ওয়েতে যে কাজ করে আসা, এইরকম কথা অ্যাড করতে হবে, তাইলে আপনার নিয়ে নেবেন। ম্যাম স্যার জি ম্যাম। একটা পয়েন্টের কথা বলছিলেন প্রথম দিন সম্ভবত, সেটা হলো ট্রান্সফার কথা বলছিলেন, তো আরেকটা পয়েন্টের কথা, ওই যে আপনার ডাইমেনশনের ওখানে। ট্রান্সফার স্কিল। হ্যাঁ তো ওটা যদি ধরেন আমাদের সিভিলে আমাদের যে 4টা আছে, হ্যাঁ আমরা এই 4টা পড়লাম, তারপর যদি ট্রান্সফার এসে যায় আমরা তো জেনেই গেলাম, তাই না? ট্রান্সফার ম্যাম যদি ওটা যদি একটু বলতেন, মানে এই 4টা বিষয় মোটামুটি, এটা 4টা বিষয় ক্লিয়ার হয়ে গেছে যে কোনটা কোন যে ফেজে কাজ করছে, তো ওইটা যদি একটু বলতেন যে ওইটার কিভাবে কাজ। আমরা ট্রান্সফার মানে কি বুঝি তাই বলেন। ম্যাম স্থানান্তরিত করা। হ্যাঁ ওইরকম, মানে একটা কাজ করতে যে আমাদের পরিবর্তন করতে হবে কোনো কাজ, সেই পরিবর্তন করে কাজটা শেষ করার যে আমাদের অ্যাবিলিটি, যে স্কিলটা আমাদের আছে, সেটা হচ্ছে ট্রান্সফার স্কিলস যেটা বলে। ট্রান্সফরমেশনের কোনো ব্যবস্থা অ্যাসেসমেন্টে যদি এসে থাকে, সেখানে যেন আমরা সেই ব্যবস্থা তখনই করে কাজটা কমপ্লিট করতে পারি। মূলত এটা কি কন্টিজেন্সি ম্যানেজমেন্টের সাথে কোনোভাবে একটু হলে সংযুক্ত? রিলেটেড আছে, হ্যাঁ কন্টিনজেন্সির সঙ্গে অনেকটাই রিলেটেড। তাই এটা জেনে রাখা ভালো, কারণ যদি আসলো ধরেন 4টা অপশন আসলো, কন্টিনজেন্সি না দিয়ে ট্রান্সফার দিল, সেক্ষেত্রে আমরা ট্রান্সফার দিয়ে দিব, অনেকটা একই। জি ম্যাম। আর জব রোল এনভায়রনমেন্ট আমার একটু বুঝাই বলেন, কে বলতে পারবেন? ম্যাডাম এটা হচ্ছে কোনো পরিবেশের থেকে কাজ করার যে সক্ষমতা, মানে ধর আমি একটা কাজ করতে যাব, সে পরিবেশের সাথে মানিয়ে নিয়ে আমি কাজটা করতে পারতেছি কিনা, এই যে যে স্কিলটা, এটাকেই বুঝায় সম্ভবত। সম্ভবত বলবেন কেন, ঠিকই তো আছে, এই যে এনভায়রনমেন্টটা বলেই দিছে, মানে কর্মস্থলে সকলের প্রয়োজন মিটিয়ে সুসম্পর্ক বজায় রেখে নিরাপত্তার সাথে, হ্যাঁ নতুন পরিবেশে কাজ করার দক্ষতাকে এই জব রোল এনভায়রনমেন্ট স্কিল বলে। আমরা নতুন পরিবেশে যে অ্যাসেসমেন্ট দিতে হয় না, সেখানে কত নতুন নতুন আমার এসএসসিরা আসে, নতুন স্যার, সবার সঙ্গে মিলেমিশে আমার কাজটা কমপ্লিট করে আসতে পারলাম, ঘাবড়ে গেলাম না, নার্ভাস হলাম না, তাও একটু একটু হলেও আমি তো কমপ্লিট করে আসতে পারছি, এই যে আমাদের সেই স্কিলটা আছে। ঠিক আছে, আচ্ছা ফেরদৌসি বুঝতে পারছো? ফেরদৌসি সহজ লাগে না কঠিন লাগে বলো? মিম আসো না? মিম নাই। উনি এমনি আছেন, ক্লাসে আছেন, হয়তো বা কোনো কাজে থাকতে পারেন। দেখ ইমার্জেন্সি ওয়েতে কোথাও গেছি, সমস্যা নেই। এই ফেরদৌসের মলিনা হচ্ছে আমার ছোট অনেক, হ্যাঁ ওরা একসঙ্গে ছিলাম তো, তুমি তুমি করে বলে ওদের। আচ্ছা এরপরে আসি, আমরা হচ্ছে ডাইমেনশনস অফ কম্পিটেন্স বোঝানোর দরকার নাই, তাই তো? সবাই তো বুঝতে পেরেছেন?
জি ম্যাম, এটা মনে হয় স্পষ্ট সবার কাছে, বলতে পারি না সম্ভবত। আচ্ছা, মেহেদি হাসান স্যার, হ্যাঁ আপনি আছেন না, একটু বলেন টাস্ক ম্যানেজমেন্ট স্কিল বলতে কি বুঝি? ম্যানেজ, এখানে ম্যানেজ কথাটা উল্লেখ আছে, তাইলে কি হবে? ম্যাম এটা হচ্ছে কোনো কাজ করার সক্ষমতা, মানে কোনো কাজকে কিভাবে আমরা ম্যানেজ করব। একটু ক্লাস শুনতেছিলেন প্রথম থেকে? জি ম্যাম। হ্যাঁ, না বুঝতে পারলে বলতে হবে, হ্যাঁ আপনাদেরই লাভ। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল কেউ বলেন? শিলা ম্যাম বলেন। ম্যাম কোনো কাজ হচ্ছে বিকল্প উপায়ে হচ্ছে করা। ও সরি ম্যাম, ম্যানেজমেন্ট। হ্যাঁ, আমরা এই কাজটা মানে কিভাবে আরো সুন্দরভাবে করতে পারি ম্যানেজ করে, সেটা বোঝাচ্ছে, মানে একটা প্ল্যান ওয়াইজ কিভাবে আমরা করতে পারি বিভিন্ন টাস্কের মাধ্যমে, যে এইটা এইভাবে না করে আমি এইভাবে করতে পারি, কেন এইভাবে করব, সেটা বোঝাচ্ছে ম্যাম। ম্যাডাম এটা হচ্ছে ম্যাম একটা প্ল্যান ওয়াইজ কাজ করে আমরা কাজ করব, এটা আমরা তো সবটা প্ল্যান অনুযায়ী করি, কিন্তু কি পয়েন্টটা আসেনি এখানে ম্যাডাম। এটা আমি আপু অনেকগুলো কাজ একসাথে করতে পারে। ম্যাম আমাদের যে লার্নিং আউটকাম সেটা পৌঁছানোর জন্য আমরা যে টাস্কগুলো পারফর্ম করা দরকার, মানে সহজ কথা বলতে গেলে আমাদের ডেমনস্ট্রেশনের পার্টে আমরা যে কাজগুলো করি আর কি স্টেপ বাই স্টেপ, প্রথম যেটা আছে টাস্ক স্কিল, এটা তো আমাদের নলেজ। আর টাস্ক ম্যানেজমেন্ট স্কিলে এসে আমরা এই কাজটা স্টেপ বাই স্টেপ হাতে করে যখন করতে যাচ্ছি আমাদের ওই আউটকামে পৌঁছানোর জন্য, এটাই হলো টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। হ্যাঁ মানে কি আমরা, হ্যাঁ আপনি ডেমো দিয়ে উদাহরণ দেওয়া যায়। ডেমো দিয়ে কেমন, ডেমো করতে গেলে ধরেন আমাদের একটা শার্ট তৈরি করতে হবে, আমরা কি প্রথমেই কি মেশিনে বসে যাই নাকি? শার্ট তৈরি করতে গেলে কি করতে হয়? প্রথমে কাপড়টা নিব, তুলসী কুবের নিব, ওটা কাটবো, ওটা আঁকাবো, আঁকিয়ে কাটবো, এই যে অনেকগুলা কাজ, আলাদা আলাদা কাজ আমি করে একটা বড় কাজ সম্পন্ন করলাম, শার্ট তৈরি করে ফেললাম, স্লিপ লাগালাম, তাই না, হাতা লাগালাম। এই ছোট ছোট কাজ, ছোট ছোট কাজ দিয়ে একটা বড় কাজ করা, এটা হচ্ছে ম্যানেজ করে করা। হ্যাঁ, কারণ ছোট কাজগুলো তো ম্যানেজ করেই বড় কাজে আমার সেটা কি করতে হবে, সেটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট। আপনার ডেমো দিয়ে বোঝালাম। হ্যাঁ, আর ওই ভাষায় যেটা আছে একই কথা, যে প্ল্যান, উনি যেটা বলছে না প্ল্যান করে, হ্যাঁ প্ল্যান থাকবে তো অবশ্যই, পরিকল্পনা অনুযায়ী কি করতে হয়, কতগুলো ছোট ছোট কাজ, কতগুলো ছোট ছোট কাজ সমন্বয় করে একটি বড় কাজ সম্পন্ন করা দক্ষতাটাকে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল বলতেছে। হ্যাঁ মানে একটা বড় কাজ করতে গেলে সরাসরি তো, এই যে আমি ভাত খাবো, মানে মাংস রান্না করে খাবো, মাংস রান্না করে বললেই কি হয়ে গেল? এই যে তার জন্য কত কিছু আমার ম্যানেজ করতে হয়, তাই না? এই যে আমার মশলা, আমার পেঁয়াজ রসুন সব মশলা কিছু অ্যারেঞ্জ করে ম্যানেজ করে তারপরে রান্না করে কত সময় পরে আমার এই ডিনারটা রেডি হবে, তাই না? সেটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল আমার এটা আছে, যেজন্য আমি রান্নাটা কমপ্লিট করে আসতে পারছি। বুঝতে পেরেছেন? মানে কতগুলো ছোট ছোট কাজ সমন্বয় করে একটা বড় কাজ করার যে আমার দক্ষতা, সেটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। জি ম্যাম বুঝছি। অথবা একসঙ্গে একাধিক কাজ করার যে আমার দক্ষতা, সহজ ভাবে বলতে গেলে একসঙ্গে অনেকগুলো কাজ করার দক্ষতা যদি আমার থাকে, আমার সেই টাস্ক ম্যানেজমেন্ট স্কিলটা আমার থাকে। এইটা আচ্ছা, প্রীতম স্যার বলেন কন্টিনজেন্সিটা কি? আপনারা বলেন, বুঝতে পারছি। হ্যাঁ, তারপর বলতে গেলে আবার কেমন হয়ে যায়, তাই না? বলেন, আমরা ক্লিয়ার হয়ে যাবো। কন্টিনজেন্সি ম্যাম এটা হচ্ছে আমি একটা কাজ করতে গেলে আমার সম্ভাব্য যে ঘটনাগুলো ঘটতে পারে, যে প্রবলেম বা যে পরিবর্তনগুলো করতে হতে পারে, এটাই হচ্ছে স্যার ম্যাডাম কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট। একটা উদাহরণ দেন তো, এক্সাম্পল দেন। আপনি ধরেন স্কিল মানে যেমন ডেমনস্ট্রেশন দিচ্ছেন, সেখানে আপনি কি বেঁধে গেল, কি করবেন? মানে ম্যাডাম একটা যেমন ইসের ক্ষেত্রে, মানে এখানে যে উদাহরণটা আছে
যে একটা ওই ফটোকপি মেশিনে যে ক্লিয়ার পেপার জাম এই ক্ষেত্রে। হ্যাঁ মানে ফটোকপি করতে করতে জ্যাম হয়ে গেছে, মানে আমি কাজটা করতেছি হঠাৎ বন্ধ হয়ে গেল, কিসের জন্য? ওই জ্যাম হয়ে গেছে, সেটাই পরিষ্কার করে ফেললেই হয়ে গেল, তাই না? পদ্ধতিতে যে করা অথবা সেটা ঠিক করে করা। ম্যাডাম, হ্যাঁ বলেন। ডাইমেনশনটা আমি সহজে একটা পদ্ধতিতে সহজে মনে রাখি, সেই পদ্ধতিটা একটু বলবো? অবশ্যই বলেন। আমি ডাইমেনশনটা এইভাবে ফলো করি যে আমি একটা মাংস রান্না করতে পারি। এখন একটা পিকনিকের উদ্দেশ্যে আমাকে বলা হলো যে আপনি মাংস রান্না করতে পারেন, এটা হচ্ছে আমার স্কিল। এখন টাস্ক স্কিল, তো মাংসটা আমি রান্না করব, তার জন্য আমাকে যে উপকরণগুলোকে আমি তো রান্না করতে পারি, কিন্তু আমি ম্যানেজ করতে পারি কিনা এটা আমার পরীক্ষা, যে আমি রান্নাটা করতে পারি কিনা। তাহলে ম্যানেজমেন্ট স্কিলটা হচ্ছে আমি মাংসের মধ্যে কি কি দরকার সেই জিনিসগুলো সব কিছু সংগ্রহ করে রান্নাটা করছি, এটা হচ্ছে ম্যানেজমেন্ট স্কিল। আর এনভায়রনমেন্ট স্কিলটা হচ্ছে আমি পিকনিকে রান্না করছি, সেই নতুন পরিবেশ, ওই পরিবেশে আমি সেটাকে অ্যাডজাস্ট করে, এনভায়রনমেন্টটাকে অ্যাডজাস্ট করে আমি রান্নাটা সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি কিনা, এটা হচ্ছে এনভায়রনমেন্ট। আর কন্টিনিউসিটা হচ্ছে হঠাৎ করে আমার গ্যাস, যে রান্নাতে গ্যাস দরকার সেই গ্যাসটা বন্ধ হয়ে গেল, শেষ হয়ে গেল, অথবা যে কাঠ দিয়ে রান্না করছি কাঠটা ফুরা যেতে পারে, কিন্তু আমি রান্নাটা কি স্টপ করে দিব, নাকি এটার জন্য আমাকে একটা বিকল্প পথ আমাকে বের করতে হবে, হয় আমি ইলেকট্রিক চুলা ব্যবহার করে রান্নাটা শেষ করে দিচ্ছি। তো এই যে একটা বিকল্প পথ, এটা হচ্ছে কনফিডেন্স, মানে আমি এই রান্নাটাকে জাস্ট ওভারঅল টাস্ক স্কিল কোনটা আমার, আমি যে মাংস রান্না করতে পারি এইটা, আর ম্যানেজমেন্ট হচ্ছে আমি সমস্ত উপকরণগুলো নিয়ে ম্যানেজ করে রান্নাটাকে শেষ করতে পারছি, সুন্দরভাবে ম্যানেজ করে শেষ করতে পেরেছি। আর এনভায়রনমেন্ট স্কিলটা হচ্ছে আমি যে পিকনিকে বিভিন্ন জায়গায় গিয়েছি, নতুন একটা জায়গায় যে রান্নাটাকে সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি। আর কন্টিনিউসি হচ্ছে যে যদি বাই চান্স আমার কোনো সমস্যা হয়, যে আমার মানে রান্নাটা বন্ধ হয়ে গেল, আমি অন্য কোনো বিকল্প পথে রান্নাটাকে কমপ্লিট করতে পেরেছি, এটাকে বলে কন্টিনিউসি, মানে আমি এইভাবে বুঝেছি আর কি। হ্যাঁ এটা তো সুন্দর বুঝছেন। হ্যাঁ এটা তো ছিলেন না? হ্যাঁ রিনা ম্যাম বুঝানো হয়েছে, সুন্দর হয়েছে, একদম ফিজিক্যালি হইলে সবাই আমরা হাততালি দিতাম আপনার জন্য, এখন দিলাম, সুন্দর হয়েছে ম্যাম। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ এটা এমন করেই বুঝতে হবে, মানে মেহেদি স্যার আপনি বুঝতে পারছেন তো এবার? জি ম্যাম, হ্যাঁ অনেক সুন্দর বলছে, বুঝতেও পারছি ভালো করে। হ্যাঁ মানে এটা আলোচনা করা হয়েছে, উনি আরো সুন্দর করে বুঝাইছে, এরপরে না বুঝার কিছু থাকে না, তাই না? তারপরে বুঝতে না পারলে আবার হচ্ছে প্রশ্ন করতে হবে। হ্যাঁ এটা আবার বুঝাই দেওয়া যাবে। আচ্ছা আমরা এরপরে চলে যাই। হ্যাঁ আমরা হচ্ছে ডাইমেনশনসটা আমরা ক্লিয়ার, এখন ডাইমেনশন উপরে কি আছে? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা নিয়ে তো আলোচনা করা হয়েছে, এটার দরকার নাই। সিপিসিও যা হয়েছে। ম্যাডাম হ্যাঁ বলেন। ম্যাডাম হ্যাঁ ম্যাডাম স্যার একটা নতুন বলছিল আরেকটা হ্যাঁ কোনটা? ডাইমেনশন অফ কম্পিটেন্সি। না মনে হয় ট্রান্সফার স্কিলের কথা বলছেন স্যার বলছে। জি ম্যাম ট্রান্সফার স্কিল। ট্রান্সফার সেটা নিয়েই তো কথা হলো, ছিলেন ক্লাসে? জি ম্যাম। ট্রান্সফারটা কন্টিনজেন্সির মতোই, হ্যাঁ অনেকটা ওই রিলেটেড, মানে এইটা হচ্ছে ওই যে যদি অল্টারনেটিভ কোনো কিছু আসে, ধরেন কন্টিনজেন্সি না দিয়ে ট্রান্সফার দিল। আমি কি একটু বলতে চাই? হ্যাঁ বলেন। এটা সম্ভবত ম্যাডাম যখন এখন বর্তমান যুগে ধরেন আমরা ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে বুঝাই, যে এখন যেটা চলতেছে যে সফটওয়্যার গুলো আসছে, সে সফটওয়্যারের উপর বেস করে তো আমরা কাজটা করে থাকি, বাট এটা দেখা যাচ্ছে যে ডে বাই ডে চেঞ্জ হয়। দেখা যাচ্ছে 5 বছর পর বা 3 বছর পর নতুন একটা আপগ্রেড সফটওয়্যার আসতো, তখন ওই সফটওয়্যারের সাথে নিজের যে স্কিলটাকে, সেই স্কিলটাকে মানে ওই জায়গাটায় নিয়ে যাওয়া আর কি, মানে একটা জায়গা থেকে সেটাকে আপগ্রেড করলে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া, এটাকেই বোঝায় আমার যেটা মনে হয়। হ্যাঁ এই কারণে আমাদের সার্টিফিকেটের মেয়াদ 5 বছর।
ট্রান্সফার স্কিলটা মানে আমরা যেটা বুঝি যে ধরেন আমি সেলাই মেশিনে এইগুলো তো আমার অকুপেশন, ওটাই শুধু বারবার চেপে যায়। ধরেন একটা শার্ট তৈরি করতেছি, আমার ওই সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ এখন আমি কি করব, আমি আরেকটা সেলাই মেশিন কিনলাম, ওই সময়কার আমার ট্রান্সফরমেশনটা কি, হ্যাঁ সেইখানে আমি আরেকটাই যে সেটা তৈরি করে ফেললাম, এই ট্রান্সফরমেশনের ব্যাপারটা, এই সেই স্কিলটা আমার আছে কিনা। এই যে এগুলাই মানে কন্টিনজেন্সির পাশাপাশি রিলেটেড ওই ধরনের এটা ট্রান্সফার। সেমই তো একই। ম্যাম কন্টিনিউ করেন। হ্যাঁ বলেন, আমি বুঝতে পারিনি তো, কিছু বলছেন? না ম্যাম বলছে যে বুঝছি ম্যাম, এবার কন্টিনিউ করেন তাই বলছি। আমার এই সাউন্ডের কি হয় মাঝে মাঝে শুনি এটা আমার নাকি সবার? আমরা শুনতে পাচ্ছি ম্যাম, আপনার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম করতেছে। আমার 12 মিনিট আছে মনে হয় গ্রুপ করে। এবার কথা বলেন তো, আমি তো শুনতে পাচ্ছি না, দেখে শুনতে পারি কিনা। হ্যাঁ ম্যাডাম বলতেছে আর 11 মিনিট আছে এই কলিং এর টাইম। 11 মিনিট। আচ্ছা আপনাদের ম্যাডাম পরে কি আরেকবার মিটিং এ আসবেন? মানে সিভিলিয়াম তো শেষ করা হলো না আজকে। হ্যাঁ এরপরে আবার ঢুকবো, ঢুকে এটা শেষ করতে হবে আজকে। জি হ্যাঁ আর কিছু সময় দিয়ে এটা শেষ করতে হবে। আপনাদের এইভাবে যে আমি আগাচ্ছি আস্তে আস্তে, এটা কি আপনাদের খারাপ হচ্ছে নাকি ভালো হচ্ছে বলেন? ম্যাম অনেক ভালো, অনেক ভালো হচ্ছে। হ্যাঁ এই জন্য আমার সময় লাগছে। হ্যাঁ শুধু দ্রুত শেষ করে গেলে তো হবে না। ম্যাম আমরা যারা একদম নতুন শুরু করতেছি শুধু তো দৌড়ে আগে শেষ করে লাভ নেই যদি না বুঝতে পারি। সেটা এই জন্য সময় লাগুক, আমরা একটু টাইমটা বেশি নিয়ে আমরা শিখে ফেলবো, ঠিক আছে? এভাবে না গেলে তো আপনারা বুঝতে পারবেন না। আর লাস্টের যেগুলা হ্যাঁ ওগুলো টপিকস গুলা হয়ে যাবে, এগুলো সহজ আছে। এইগুলো হচ্ছে মেইন মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ ডাইমেনশন থেকে মাস্ট প্রশ্ন আসে, সিএস থেকে প্রশ্ন হয়, সিবিসি থেকে আসে, এইগুলো হচ্ছে আমাদের জানতে হবে। এরপরে দেখেন টাস্ক অ্যানালাইসিস। ম্যাম আমার একটু ছিল কনফিউশন ছিল কম্পিটেন্সি নিয়ে। হ্যাঁ বলেন। ম্যাম কম্পিটেন্সি টাইপ যেটা সিভিএলএম এ দেখলাম যে 3 ধরনের, নলেজ কম্পিটেন্সি, স্কিল কম্পিটেন্সি এন্ড অ্যাটিটিউড কম্পিটেন্সি। হ্যাঁ ওকে, এন্ড কালকে একটা কথা বলছেন আপনি ম্যাম ক্লাসিফিকেশন অফ কম্পিটেন্সি, সেখানে ছিল জেনারিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি এন্ড অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। এই দুটো একটু যদি ডিফাইন করে দিতেন। আচ্ছা ওই ক্লাসিফিকেশন অফ ইউনিট অফ কম্পিটেন্সি লেখেন। ক্লাসিফিকেশন অফ ইউনিট অফ কম্পিটেন্সি, হ্যাঁ ইউনিট অফ কম্পিটেন্সি গুলোকে 3 শ্রেণীতে ভাগ করে। এইটা আপনারা কোথায় পাবেন জানেন? এটা হচ্ছে ওই যে আপনাদের অকুপেশন, যে আপনাদের সিএস আছে না, কম্পিউটার, আপনার কম্পিউটার অপারেশন নাকি আমার ডিজিটাল মার্কেটিং, ওইখানে দেখবেন আপনাদের ওই যে ইউনিট অফ কম্পিটেন্সি 14টা না কয়টা, আপনার কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি? ম্যাম ইউনিট অফ কম্পিটেন্সি আমার 12টা। ওইখানে দেখবেন 12টায় ভাগ ভাগ করে দেওয়া, জেনেরিক আছে, সেক্টর স্পেসিফিক আছে, অকুপেশনাল স্পেসিফিক আছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। ওইটা ইউনিট অফ কম্পিটেন্সি ক্লাসিফিকেশন। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আর আপনাদের অকুপেশন থেকে আপনাদের হচ্ছে ওই বানাইতে হয়, এভিডেন্স গাইডের ডেমোনস্ট্রেশন প্রেজেন্টেশন দিতে হয়। ওকে ম্যাম। আচ্ছা টাস্ক অ্যানালাইসিস। টাস্ক অ্যানালাইসিসটা কি জিনিস? টাস্ক মানে হচ্ছে যে কোনো কাজ, হ্যাঁ যে কোনো কাজ টাস্ক। আর অ্যানালাইসিস মানে বিশ্লেষণ। যে কোনো কাজ বিশ্লেষণ করতে গেলে কি কি কম্পোনেন্ট লাগে, হ্যাঁ যে কোনো কাজ আমরা বিশ্লেষণ না করে পারবো না। হ্যাঁ ধরেন আমি হচ্ছে যে কোনো একটা কাজ করবো, এই যে আমি পড়াবো, হ্যাঁ আমি একজন ট্রেনার, আমি হচ্ছে আপনাদের ট্রেন আপ দিচ্ছি,
এখন আমার এটাকে অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, আমার যে 10টা বা 15টা ট্রেনিজ আছে, হ্যাঁ, যা আপনারা আছেন, এই যে তারা কেমন করে বুঝতে চায় সেটা অ্যানালাইসিস করতে হবে, তাদের মতো করে আমার বুঝাইতে হবে। হ্যাঁ, আপনাদের জন্য যে নলেজ, স্কিলস, অ্যাটিটিউড আছে সেগুলো আমি কেমন করে আপনাদের ভিতরে অ্যাপ্লাই করব, সবকিছু নিয়ে আমার অ্যানালাইসিস করতে হয়। এইটা হচ্ছে টাস্ক অ্যানালাইসিস। আরো সহজ ভাবে বলি, ধরেন আপনি এই যে ভাত খেতে লেবুর রস খুব ভালো লাগে, তাই না? এখন ওই একটা লেবুকে আপনি অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, এখন কিভাবে করবেন? হ্যাঁ, লেবুটা কাটবেন, আগে নিবেন, নিয়ে কাটবেন, কেটে দেখবেন ওর রসটা তেতো না টক, হ্যাঁ সেটা আপনি দেখবেন। তারপরে কেটে ধুয়ে খেয়ে দেখলেন না এটা তেতো না, এটা টক। এই যে আপনি লেবুটার স্বাদ কেমন অ্যানালাইসিস করে সেটা পাইলেন। অনেক লেবু কিন্তু তেতো হয়, তাই না? পড়ে গেলে শুনছে আচার মারলে নাকি তেতো হয়ে যায়, সেরকম সব কাজকে অ্যানালাইসিস করা। আর আমাদের এই যে কেন টাস্ক অ্যানালাইসিস করতে হবে আমাদের সিভিল এমে আছে, কারণ আমরা একজন ট্রেনার। হ্যাঁ, আমাদের হচ্ছে এভিডেন্স করা লাগে। হ্যাঁ, আমাদের লার্নারদের কিভাবে পড়াতে হয় সে অ্যানালাইসিস করা লাগে। এই সেশন প্ল্যান করতে গেলেও অ্যানালাইসিস করে করে বানাইতে হয়। এখন এইখানে যেটা আছে, হ্যাঁ, টাস্ক অ্যানালাইসিস কি জিনিস, মানে কোন একটা জটিল কাজকে ছোট ছোট অংশ ভাগ করতে হবে। কি জন্য? জটিল কাজটাকে সহজ করার জন্য। হ্যাঁ, তবে সেটা হবে অ্যানালাইসিস করা। যেমন আমাদের এখানে টাস্ক কি, আপনাদের ওই যে অকুপেশন যে আপনাদের সিএস আছে ওর উপরেই তো আপনাদের এভিডেন্স করতে হবে। এটা কি আপনারা জানেন? এটা কি আপনারা সবাই জানেন যে আপনাদের এভিডেন্স যে করতে হবে, আপনাদের সবার যার যার অকুপেশন, সেই অকুপেশনের মানে কারোর কম্পিউটার অপারেশন থাকে, কারোর ডিজিটাল মার্কেটিং থাকে, হ্যাঁ, সেইগুলোর উপর ওই অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি থেকে একটা টাস্ক নিয়ে তার উপর টাস্ক অ্যানালাইসিস করতে হয়। এইটুকু আপনারা জানেন সবাই? জি জি জি। হ্যাঁ, তাইলে ওইখানে ওইটা করার জন্য আমাদের এটা শিখতে হবে। হ্যাঁ, যে ওইখান থেকে আমরা সিএসএ আছে যে এলিমেন্টস অফ কম্পিটেন্সি, হ্যাঁ আছে না এলিমেন্টস অফ কম্পিটেন্সি? জি আছে। ওই এলিমেন্টস একটা টাস্ক নিতে হবে, ওই একটা টাস্ক, ওই টাস্কটা ধরেন কি যে কোনো একটা পারফর্ম টাস্ক বলি যে মেয়েকে 60 এমন আছে, বা মেয়েকে যাই বলি অনেক কিছুই থাকে। আমাদের যেমন ছিল যে ফাইনাল ইন্সপেকশন করতে হবে জ্ঞান একটা টাস্ক। এখন সেটার নলেজ, ওর ভিতরের কি জ্ঞান আমাদের দরকার, কি স্কিলস আমাদের ডেভেলপ করতে হবে, কি অ্যাটিটিউডটা আমাদের ফলো করতে হবে, সেইগুলা লিখতে হবে। হ্যাঁ, এই যে টাস্ক অ্যানালাইসিস একটা চার্ট আছে সিভিল এম এর শেষের দিকে, দেখছেন সবাই? নলেজ, স্কিলস, অ্যাটিটিউড। হ্যাঁ, প্রথমে জবের নেম, তারপরে টাস্কের নেম। জব হচ্ছে আপনার কোন ইউনিট অফ কম্পিটেন্সি সেটা লিখতে হয়, আর টাস্ক হচ্ছে ওইখান থেকে একটা এলিমেন্টস অফ কম্পিটেন্সি আপনি নিলেন, হ্যাঁ সেটা হচ্ছে আপনার টাস্ক। এইবার ওই টাস্কের আন্ডারে মানে ওইটা লিখলেন, হ্যাঁ একটা কথা লিখলেন, মেয়েকে 60 লিখলেন। এখন এর নলেজ কি হবে সেটা আমাদের বুঝতে হবে। এখন ওইটা বানাইতে গেলে আমার কি জ্ঞান থাকা লাগবে সেগুলো লিখতে হবে। যেমন নো অ্যাবাউট হচ্ছে এই শার্টটা হচ্ছে ওভেন ফ্যাব্রিক দিয়ে তৈরি, তাহলে ওভেন ফ্যাব্রিক নো অ্যাবাউট এটা সম্পর্কে জানা। তারপরে শার্টে বানাতে গেলে আর কি লাগে, ওই যে সেলাই মেশিন লাগে, ওটা সম্পর্কে জানা। এরকম করে ওইটা তৈরি করতে গেলে আমার কি কি ইনফরমেশন জানা লাগবে সেটা হচ্ছে নলেজ। আর ওইটা আমি বানাবো কেমন করে সেটা হচ্ছে স্কিল। স্কিলটা লিখবো কেমন করে? আপনাদের সিএসএ আছে ওই যে এলিমেন্টস অফ কম্পিটেন্সির পাশে পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে, পারফর্ম করতে হয় কিভাবে, সেই পারফরমেন্স ক্রাইটেরিয়া স্কিল বানাইতে হয়। হ্যাঁ, এটা আমরা হাতে কলমে শিখবো এভিডেন্স করার সময়। ওই পারফরমেন্স ক্রাইটেরিয়া এভিডেন্স করতে স্কিল বানাইতে গেলে অ্যাকশন ভার্ব দিয়ে করতে হয়। হ্যাঁ, অ্যাকশন ভার্ব দিয়ে করে স্কিল হয়ে গেল। অ্যাকশন ভার্ব কেমন করে করতে হয় আর সময়ও নাই, ওটা শিখতে হবে। ওটা আমাদের যেমন আমার অ্যাসেসমেন্ট ওটা আসছিল, পারফরমেন্স ক্রাইটেরিয়া তুলে দিছিল, আমার স্কিল বানাইতে হয়েছিল। এখন স্কিল তো যা আছে ওইটা বসালে হবে না। হ্যাঁ, ইডি থাকে, পাস্ট টেন্সে থাকে, ওটা প্রেজেন্ট ফর্মে করে অ্যামিজে তুলে দিয়ে সবটুকু বসাই দিতে হয়, তাহলে স্কিল হয়ে যায়। আর কয় মিনিট আছে আমাদের? 3 মিনিট ম্যাডাম। আর অ্যাটিটিউডটা কোনটা?
অ্যাটিটিউড হচ্ছে ওই যে আপনার সিএস এ আছে আন্ডারপিনিং নলেজ স্কিলস অ্যাটিটিউড, ওইখানকার অ্যাটিটিউড নিয়ে মিলাইতে হয় যে এই আমার টাস্কের সঙ্গে কোন অ্যাটিটিউডটা যাবে, হ্যাঁ তেমন করে করে বসাইতে হয়। এটা টাস্ক অ্যানালাইসিস। আর এইখানে আমরা এখন আমাদের আসতে হবে এখানে আমরা কি করব, আমরা করব টাস্ক অ্যানালাইসিস বলতে কি বুঝি সেটা লিখবো। এই যে টাস্ক অ্যানালাইসিস থেকে সাকসেসফুলি পর্যন্ত ওখানে আছে দেওয়া। তারপরে এই টাস্ক অ্যানালাইসিস যে কি কি কনসিডার করা দরকার এই টাস্ক অ্যানালাইসিস করতে গেলে তার কিছু পয়েন্ট আছে, সেফটির ব্যাপারটা আছে। হ্যাঁ অবশ্যই আমি কাজ করতে গেলে আমি সেফটির ব্যাপারটা আমার থাকতে হবে, হ্যাঁ সঠিকভাবে কাজ করব, নিরাপদে কাজ করতে হবে। আমি আমার ট্রেনিংদের শেখাবো ওদেরও নিরাপদে যাতে শিখতে পারে তেমন করে কাজ শেখাতে হবে। কোয়ালিটির একটা ব্যাপার আছে, আমি যে কাজটা করছি যে জিনিসটা বানাচ্ছি কম্পিউটারে যে কাজটা করছি তার কোয়ালিটি ফুল হতে হবে, হ্যাঁ সেইগুলা দেওয়া রয়েছে। এই তিনটা চারটা আমরা মুখস্থ করবো। টাস্ক অ্যানালাইসিস আর কিছু নাই, এটা মূলত এভিডেন্স করতে গেলে লাগে। এরপরে আছে কারিকুলাম ডকুমেন্ট। এখান থেকে আচ্ছা আমরা যে আবার আসি, হ্যাঁ এই যে আমরা যেভাবে আগাচ্ছি প্রথম থেকে ছিলেন তো না? জি ম্যাম ছিলাম, আমি ছিলাম। হ্যাঁ ডাইমেনশন অফ কম্পিটেন্সি বুঝেছেন? জি ম্যাম বুঝেছি ম্যাম। আচ্ছা আমরা বিএনকিএফ গতকাল পড়ছিলাম। বিএনকিএফ এর কয়টা লেভেল? সুমাইয়া বলেন, সুমাইয়া ম্যাম বলেন। জান্নাত ফেরদৌস সুমাইয়া ম্যাম আছেন? আসসালামু আলাইকুম। জি ম্যাম। হ্যাঁ বলেন বিএনকিএফ এটার আগে ফুল ফর্মটা বলেন, এটা কি জিনিস বিএনকিএফ? আসলে ম্যাডাম আমি সবগুলো ক্লাসে অ্যাটেন্ড ছিলাম আর আমি এগুলো আমি বুঝতেই পারি নাই। আমি সবার সামনে বলতে পারতেছি না। আমি নওগাঁ থেকে বলতেছি। আপনার সাথে কথা হয়েছিল কিনা আমার জানা নাই। না আমার সঙ্গে কথা হয়নি আপনার, ঠিক আছে সমস্যা নেই মানুষ। ম্যাম বিএফ হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। হ্যাঁ আমি কি একটা প্রশ্ন করতে পারি ম্যাডাম? হ্যাঁ বলেন। প্রশ্নটা হচ্ছে যে আপনি হচ্ছে মানে যে সাবজেক্ট আমাকে করালেন এরপর কি আবার সেকেন্ড সাবজেক্ট পড়াচ্ছে না এই সাবজেক্টেরই মানে পড়া? এটা হচ্ছে আমাদের সিভিলিয়াম অন যেটা, হ্যাঁ এটা সিভিলিয়াম নিয়েই হচ্ছে পড়ানো। প্রথমে যেটা ছিল এখনো সেটাই আছে, গতকাল যেটা পড়াইছিলাম আজকেও সেটা হচ্ছে।
ও আচ্ছা। গতকাল ছিলেন আপনি? না ম্যাডাম, গতকাল আমি অ্যাটেন্ড থাকতে পারি নাই, গ্রামের বাড়ি ছিলাম তো। আচ্ছা, তাহলে আজকে যতটা পারেন দেখেন, নোট করার চেষ্টা করেন। সবার কাছে গ্রুপ করা তো, এটা করলে ভালো হইতো। সবার তো হেল্প নেবেন। হ্যাঁ, আমি হচ্ছে সবাইকে তেমন কাউকে চিনি না ম্যাডাম। আর একটা বিষয় হচ্ছে, আমি তো নওগাঁ রুমিয়া নার্সিং ইনস্টিটিউটে এগুলো কাগজপত্র জমা দিছি যে আমি হচ্ছে এখানে ক্লাস করব। তো ম্যাডামের এখানে হচ্ছে সবাই ভর্তি না হওয়ার কারণে তো এখানে বলতেছে যে আমি তোমাকে খুলনাতে অ্যাটেন্ড করে দিচ্ছি, এখানে তুমি যোগাযোগ করে ক্লাস করো। তো আসলে নওগাঁ থেকে খুলনা যাওয়া তো আমার পক্ষে হচ্ছে প্র্যাকটিক্যালি ক্লাস তো করা পসিবল না। সব চিন্তা ভাবনা করে আসতে হবে, তাই না? জি ম্যাডাম, আমি এই এটা বিষয়ে কালকে কিসের কথা কি করতেছেন জানেন? এটা লেভেল কিসের এটা হ্যাঁ, লেভেল ফুল আসিসলফাট। আপনি কোন ম্যামের সঙ্গে কথা বলছেন? শিলা ম্যামের সঙ্গে? হ্যাঁ ম্যাম, আমার সঙ্গে কথা হয়েছিল। তাহলে ওনার সঙ্গে আবার কথা বলে ক্লিয়ার করবেন। হ্যাঁ জি ম্যাম। আচ্ছা, আমরা আজকে সময় আমি হচ্ছে ম্যামকে নক করেছিলাম, কিন্তু ম্যাম ওই যে বলেন গ্রামের বাড়ি ছিলেন, হয়তো ম্যাম খেয়াল করেননি। এটা একটু বড় প্ল্যাটফর্ম। হ্যাঁ, সিবিটিএন যে আপনি ট্রেনার হবেন, অ্যাসিস্ট্যান্ট হবেন, হ্যাঁ, এগুলো বুঝতে হবে এবং সেই মতো আগাইতে হবে, কষ্ট করতে হবে, বুঝছেন ম্যাম? জি ম্যাম। আচ্ছা, আমরা পড়াই ফিরে আসি, সময় চলে যাচ্ছে। বিএনকিউএফ, হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, তাই না? একটা ফ্রেমওয়ার্কের ভিতর সবকিছু আছে। হ্যাঁ, কয়টা লেভেল আছে আমাদের এই টেকনিক্যাল প্রফেশনাল, এই টিভেটের কোন স্তরের কি কাজ, হ্যাঁ, এগুলো সব আছে। এটা একটা মানসম্মত ফ্রেমওয়ার্ক, কাঠামো যারে বলি, যা এই যে শিক্ষার্থীদের কি করে, যোগ্যতা দক্ষতা যাচাইয়ের জন্য এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখতে হবে। এই যে বিএনকিউএফ একটা ফ্রেমওয়ার্ক, এর 3টা উপাদানের উপর ভিত্তি করেই তৈরি করা হয়। হ্যাঁ, 3টা উপাদানের উপর ভিত্তি করে এই বিএনকিউএফটা, এই ফ্রেমওয়ার্কটা তৈরি করে। সেই 3টা উপাদান কি সেটা আমাদের জানতে হবে। নলেজ, স্কিলস, অ্যাটিটিউড। হ্যাঁ, এটা নতুন কথা, পুরানো কথা, কিন্তু এই যে বিএনকিউএফ এর 3টা উপাদানের উপর ভিত্তি করে তৈরি করা, এটা আমরা আজকে প্রথম জানলাম। এটা জানতে হবে সবার যে এই যে ফ্রেমওয়ার্কটা প্রধানত 3টি উপাদানের উপর ভিত্তি করে তৈরি করা হয়। সে 3টি উপাদান কি বলেন? নলেজ, হ্যাঁ, নলেজ, স্কিল, অ্যাটিটিউড। সব ক্ষেত্রে 3টা সমন্বয়ে কম্পিটেন্সি, তো সবকিছুই 3টা। এখন এখানে কয়টা লেভেল আছে কে বলতে পারবে? 10টা 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 লেভেল। হ্যাঁ, 1 থেকে 6টি হচ্ছে স্কিল লেভেল। 6টি, 1 থেকে 6টি স্কিল লেভেল, আর বাকি যে 4টা, ও 4টা উপরের লেভেলের স্তর, ওগুলা স্কিল, ওগুলা নিয়ে আমাদের দরকার নেই, আমরা 6টা নিয়েই থাকি। হ্যাঁ, যে 6টার লেভেল 2, এইটা কি, কোনটা বলেন তো? ম্যাম সেমি স্কিল ওয়ার্কার। হ্যাঁ, 2 হচ্ছে সেমি স্কিল ওয়ার্কার। আর লেভেল 4 কোনটা? লেভেল 4 হচ্ছে আপনার হাইলি স্কিল ওয়ার্কার। লেভেল 2 হলো আপনার বেসিক স্কিল ওয়ার্কার। শোনেন, আমি গ্রুপে একটা চার্ট দিয়ে দিছি, দেখছেন? হ্যাঁ, ওটা দেখবেন। আর স্যার বলছে না, ওই যে বইতে যেটা আছে, সিভিএম যেটা আছে, এনটিভিকিউএফ, ওইটা হচ্ছে ক্রস। ওটা বিটেবের করা ছিল, ওরা ওখান থেকে সরায়নি ওটা, এখন নতুন বিএনকিউএফ হয়েছে। হ্যাঁ, সেটার মোট লেভেল যদি কয়টা বলে তাহলে 6টা না, 1 থেকে 10টি, কিন্তু স্কিল লেভেল 6টি। আর এই যে 6টি হচ্ছে বেসিক স্কিল দরকার 1, 2 হচ্ছে সেমি স্কিল দরকার, মানে একটা বাদ গেছে এনটিভিকিউএফ এর। হ্যাঁ, তারপরে 1 হচ্ছে। আর 4 হচ্ছে হাইলি স্কিল দরকার, 5 হচ্ছে সুপারভাইজার, আর 6 হচ্ছে মিড লেভেল ম্যানেজার অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আর 7, 8, 9, 10, হ্যাঁ, এইগুলো একটু শুনে রাখেন। 7 হচ্ছে ব্যাচেলার ডিগ্রি,
ওগুলো আমাদের দরকার নাই। 8 হচ্ছে মাস্টার ডিগ্রি, 9 হচ্ছে পোস্ট মাস্টার স্পেশালাইজেশন, আর 10 হচ্ছে ডক্টরেট অথবা পিএইচডি করতে হয়। এখন আমাদের 1 থেকে 6টি লেভেলই প্রয়োজন, আমরা 6টি নিয়েই থাকি আপাতত। এগুলো কেমন আসে আপনাদের? ওই যে ধরেন স্কিলড ওয়ার্কার আসলো, হ্যাঁ, এসে আপনাদের আসতে পারে এটা কোন লেভেল, বিএনকেএফ লেভেল কত, এটা এই জন্য এগুলো জানা লাগে। ম্যাম তাহলে আমরা এনটিভিকিউএফ এর যেটা ছিল ওটা ফোকাস করব না, আমরা বিএনকিউএফ এর লেভেলের যে এগুলো সেটাই ফোকাস করে পড়াশোনা করব। হ্যাঁ হ্যাঁ, সেটাই ফোকাস করবেন। আর সমস্যা হচ্ছে কি, ধরেন কিছু তো বলা যায় না কোনটা আসবে কোনটা আসবে না, যেহেতু আমার সিভিলিয়াম এর ভিতরে এনটিভিকিউএফ আছে, হ্যাঁ আমরা একই কিন্তু, হ্যাঁ সবই একই, শুধু এনটিভিকিউএফ এর যে একটা আছে ওইটা বাদে, 1 নাম্বারটা বাদে 2 থেকে বিএনকিউএফ এর 1 শুরু হয়েছে। হ্যাঁ, আর এই যে সুপারভাইজার মিড লেভেল এটা একসঙ্গে ছিল, এটা 2 ভাগ করে 5-6 নিয়ে গেছে। একটু মিলাই দেখবেন, অনেকটাই রিলেটেড, একটু আমরা ধারণা নিয়ে রাখি, কিন্তু বিএনকেএফ টা একটু ভালো করে দেখবো, এটা যদি যদি বাই চান্স এসে যায়, সেজন্য বলছি। আচ্ছা ঠিক আছে, দুটোই একটু দেখে নিব। আচ্ছা, এরপরে আছে আমাদের আমরা এই যা কিছু আলোচনা করলাম, হ্যাঁ আপনারা সবাই এগুলো কি বুঝছেন? সবাই মানে মোটামুটি ক্লিয়ার? জি ম্যাডাম, মোটামুটি ক্লিয়ার, আর একটু পড়লে তো বোঝা যাবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে যে লার্নিং আউটকাম আর এলিমেন্ট অফ কম্পিটেন্সির ডিফারেন্স বিটুইন, তুলনা, এটা পড়ে ফেলবেন, ঠিক আছে? ম্যাডাম ওটা এটা কি ইসে আছে, পেজ নাম্বারটা একটু বলবেন কোথায় আছে এটা? হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের সিভিলিয়ামের পেজ নাম্বার 26 আছে। হ্যাঁ, মানে লার্নিং আউটকামটা সিবিসি থেকে আসে, কারিকুলামটা, আর এলিমেন্টস অফ কম্পিটেন্স আমরা তো জানি এটা হচ্ছে কম্পিটেন্স, ইন্ডাস্ট্রি কম্পিটেন্স স্ট্যান্ডার্ড টার্ম, তাই না? এটা আমরা জানি। ম্যাম কোশ্চেনটা আরেকবার কাইন্ডলি। আচ্ছা, আমি সিভিলিয়ামটা স্ক্রিন শেয়ার করে আনি, হ্যাঁ বুঝতে সুবিধা হবে। জি ম্যাডাম, শেয়ার করেন, ওটা সুবিধা বুঝতে। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম, দেখা যাচ্ছে। জি ম্যাম। এই দেখেন আরেকটা জিনিস, এই যে নিচে লেখা দেখেন, এই যে পাইলট প্রোগ্রাম দেখছেন? জি ম্যাডাম। দেখছেন এইটা দেখছেন, এটা কি করছে? এটা একটা পাইলট প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ, অনেক কিছু, মানে প্রতিটা পেজ থেকে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। এই পাইলট টেস্ট আপনাদের সিভিলিয়ামে আছে, হ্যাঁ এই যে 6-7 নাম্বার সিভিলিয়ামে আছে পাইলট টেস্ট। এটা আপনাদের শিখতে হবে, যেটা এখানে আছে, তো এজন্য এইটা নিয়ে একটু বলি, সবাই খেয়াল করেন। পাইলট প্রোগ্রামটা হচ্ছে কি, ধরেন এই যে এরা যেটা বানাচ্ছে, এটা শো করবে একটা অ্যাসেসমেন্টে অথবা কোন একটা অকেশনে, তার আগে সবাই মিলে বা এক্সপার্ট টিম দিয়ে এইটাকে টেস্ট করা হয়, দেখি ওখানে তো উপস্থাপন করব,
তাহলে এইটা আগে একটু চেক করে নি, আর একটা টেস্ট করে দেখি সব ঠিকঠাক আছে নাকি, ওইখানে যে আবার লজ্জায় করতে না হয়। হ্যাঁ, সেজন্য মেইন সেই জায়গায় প্রদর্শন করার আগে আগে যে টেস্ট একটা করা হয় এক্সপার্টদের নিয়ে, সেটা হচ্ছে পাইলট টেস্ট। ঠিক আছে, সবাই একটু হলেও কি বুঝতেছেন নাকি? জি ম্যাডাম, ওদের একটা হ্যাঁ, এটা পাইলট টেস্ট বলে। এরকম আমাদের সিভিলিয়াম তৈরি করতে হয়, অ্যাসেসমেন্ট টুলস ডেভেলপ করতে হয়। হ্যাঁ, এইগুলা করে অ্যাসেসমেন্টে যাব তার আগে অ্যাসেসর, এক্সপার্ট টিম এদের আবার দেখাতে হয়, হ্যাঁ, যে আমার এই অ্যাসেসমেন্ট টুলসটা রেডি করা ঠিক হয়েছে নাকি, সে সিভিলিয়াম তৈরিটা এটা ঠিক হয়েছে নাকি, সেই পাইলট টেস্টিং এর মাধ্যমে দেখায় তারপরে মেইন জায়গায় ওটা নিতে হয়। এটা সে পাইলট প্রোগ্রাম হচ্ছে, মানে মেইন কাজে যাওয়ার আগের যে টেস্টটা সেটা হচ্ছে পাইলট টেস্ট। আর এই দেখেন আপনাদের টেবিল অফ কন্টেন্টস আছে, এই যে মেজর পার্ট 5টা, এগুলো একটা মাথায় ঢুকাই ফেলতে হবে। লার্নিং আউটকাম নিয়ে যে কথাগুলো মনে রাখতে হবে। এই যে রিফর্ম ডিবেট সিস্টেমের, হ্যাঁ, যে রিফর্ম করার পরে কোনগুলো অ্যাড হয়েছে ডিবেটে সেই কয়টা মনে রাখতে হবে। ইস্যু গুলা, হ্যাঁ, এই যে আমার এনএসডিপি কিছু ইস্যু আছে, বিষয় আছে, এইগুলা। আবার এই যে পলিসির মেইন ফিচার্স, এইগুলো পড়া লাগবে। আর এটা আমাদের না এনজিপিকিএফ, তারপরও এই যে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠী, হত দরিদ্র, তাদের জন্য যে এক্সট্রা 2টা লেভেল আছে সেইটা নিয়ে আপনারা একটু পড়বেন। এই যে 2 লাইন আর এই লাইন, আর এই যে এটা দরকার নাই। হ্যাঁ, এটা বিটে বের ছিল, আমাদের হয়েছে এখন বিএনকিউএফ, এনএসডিএফ। এই দেখেন আমি যেটা বোঝাচ্ছিলাম, এই যে বেসিক ওয়ার্কারটা না, এইটা হচ্ছে আপনাদের এই বিএনকিউএফ এ নাই। এই যে বেসিক স্কিলড ওয়ার্কার, এখান থেকে 1, এটা 2, এটা 3, এটা 4, আর এই সুপারভাইজার হচ্ছে 5, আর এটা হচ্ছে 6 হয়েছে। হ্যাঁ, এই দুইটারে 2 ভাগ করছে, 4, 5, আর এটা 6। আর এই সেলফ চেক গুলো সবাই পড়ে ফেলবেন, আসুক আর না আসুক আমাদের জানতে তো হবে, সব লিখে ফেলবেন পড়ে। এই যে কম্পিটেন্সি ডেফিনেশন সুন্দর করে দেওয়া রয়েছে, আর এই যে ডাইমেনশনস, এই যে এই ছবিটা দেওয়া না, দেখছেন সবাই? জি ম্যাডাম, দেখা যাচ্ছে। এইটার একটা নাম আছে, হ্যাঁ, এটা একটা লার্নিং অ্যাক্টিভিটিস বা মেথড বলে। এই যে এই ছবি দেখাই শেখানো, এটাকে বলে ডায়াগ্রাম। হ্যাঁ, বিভিন্ন ডায়াগ্রামের মাধ্যমে আমাদের লার্নারদের শেখানো হয়। এটা একটা লার্নিং অ্যাক্টিভিটি, হ্যাঁ, ভিজুয়াল, নেমোনিক এইডস বলে। এইগুলো দেখায় শেখানো, এই পদ্ধতিটাকে নেমোনিক এইডস বলে। আমরা যাব সামনে আছে সিভিলিয়াম টাস্ক স্কিলে। এই দেখেন এইগুলা হচ্ছে কি পয়েন্ট, হ্যাঁ, এইগুলা হচ্ছে আপনারা ম্যানেজমেন্টে ইন্টিগ্রেট এ নাম্বার অফ পটেনশিয়ালি ডিফারেন্ট টাস্ক টু অ্যাচিভ এ কমপ্লিট ওয়ার্ক আউটকাম। এই কথাগুলো আপনারা একেবারে মুখস্থ করে ফেলবেন বুঝে। কন্টিজেন্সি এরকম ইরেগুলেশন, ইরেগুলারিটিস এন্ড ব্রেকডাউনস, ইমপারফেকশনস, হ্যাঁ, এইগুলা লিখতে হয়। এইগুলা দিয়েই আসে আপনার এই এমসিকিউ। এইগুলো একটা দুইটা তুলে দেয়, বুঝে নিতে হয় এটা কোনখান থেকে আসে। জব এনভায়রনমেন্ট, এই যে অ্যাডাপ্ট টু ডিফারেন্ট সিচুয়েশনস, হ্যাঁ, এইটা মেইন কথা। এইটুখানি এক্সাম্পলটা আছে যে কম্পিটেন্স স্ট্যান্ডার্ডের এই যে ইনক্লুড, এগুলো নিয়ে গঠিত। আর এই যে এইগুলো বুঝতে হবে, নমিনাল আওয়ার, ডিসক্রিপ্টর, এলিমেন্ট অফ কম্পিটেন্সি। দেখেন কি অ্যাক্টিভিটিস, এগুলো হচ্ছে এলিমেন্টস অফ কম্পিটেন্সি। পারফরম্যান্স ক্রাইটেরিয়া কোনগুলা, এই যে রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী যে পারফর্ম করতে হয়, সেটা পারফরম্যান্স ক্রাইটেরিয়া। রেঞ্জ স্টেটমেন্ট সবসময় কন্ডিশন, যে শর্ত দেয় সেইগুলা রেঞ্জ। এভিডেন্স গাইডটা আমাদের অ্যাসেসমেন্টে লাগে। আর ইম্পর্টেন্ট কি আছে, ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস, এটা দেখবেন, মানে কোন ক্লায়েন্টদের
পার্টিকুলার নিডের প্রয়োজন, সে ক্লায়েন্ট হচ্ছে এনারা, হ্যাঁ, এদের আমরা পার্টিকুলার নিড দেব, স্পেশাল নিড এদের দরকার হয়, হ্যাঁ, তাদের মতো করে আমরা শেখাবো সেটা। টাস্ক অ্যানালাইসিস, কারিকুলাম ডকুমেন্ট। এই দেখেন এইটা নিয়ে কথা হচ্ছিল, পেজ নাম্বার 26, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন লার্নিং আউটকামস এন্ড এলিমেন্টস। হ্যাঁ, লার্নিং আউটকামটা এটা কিন্তু আপনি সিএস এ পাবেন না, মানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অথবা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে কিন্তু লার্নিং আউটকাম নাই, আছে নাই তো, তাই না? এটা হচ্ছে সিভিলিয়াম এ আছে, আর সিভিলিয়াম তৈরি হয় কম্পিটেন্সি বেসড কারিকুলাম থেকে, সিবিসি থেকে। এই জন্য এটা দেখেন লেখা, এই লার্নিং আউটকাম নিচে কারিকুলাম টার্ম, আর অ্যান এলিমেন্ট অফ কম্পিটেন্সি ইজ ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড টার্ম। আর এখান থেকে আমি পড়তাম এই দুইটা, হ্যাঁ, আমি এই বড়গুলো পড়তাম না, এই দুইটা পড়ে দিতেছিলাম। আর এটা হচ্ছে লার্নিং। হ্যাঁ বলেন। গতকাল আপনি বলেছিলেন যে এই বিষয় নিয়ে আরেকটু আলোচনা করবেন, যে এই যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লার্নিং আউটকাম এন্ড এলিমেন্টস, মানে এই দুটো বিষয় নিয়ে একটু ডিটেলস কথা ছিল। আচ্ছা, ডিটেলস কথা কি? জি, এই লার্নিং আউটকাম মানে আউটকামস আর এলিমেন্টস এর মধ্যে যে ডিফারেন্ট। হ্যাঁ, এটা প্রথমে আমাকে সিএস এ কি কি থাকে আর সিপিসি তে কি কি থাকে ওইটা আগে জানা লাগে। হ্যাঁ, সিএস এ হচ্ছে আমাদের এলিমেন্ট অফ কম্পিটেন্সি থাকে, সেটা আমার সিবিসি তে এসে ওটা আমার লার্নিং আউটকাম, একই জিনিস, মানে কি অ্যাক্টিভিটিস গুলো কম্পিটেন্সি এলিমেন্ট গুলো আসল কথা টাস্ক, আর সিবিসি তে এসে মানে কারিকুলামে এসে ওইটাই হয়ে যায় লার্নিং আউটকাম। হ্যাঁ, তারপরে আরো আছে যে আমাদের সিএস এ কি আছে, পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে না, তাই না? আর সিবিসি তে এসে কারিকুলামে এসে ওইটা হয়ে যায়, কি হয়ে যায় বলেন? অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। হ্যাঁ, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, একই জিনিস। হ্যাঁ, তারপরে সিএস এ কি আছে যে রেঞ্জ অফ ভেরিয়েবলস, হ্যাঁ, কিন্তু ওইটা আবার সিবিসি তে নাই, সিবিসি তে ওইটার নাম কি দিছে, কন্ডিশন দিছে। হ্যাঁ, মানে সিএস যেমন আপনারা ঘর কেটে দেখছেন না, ইউনিট কোড টাইটেল দেখছেন তো, সিবিসিও ওরকম আরেকটা সিএস এর মধ্যে তৈরি করে। হ্যাঁ, মানে সিএস কে ইন্টারপ্রেট করে সিবিসি তৈরি করে, সেখানে ওগুলোর নাম দেয় হচ্ছে লার্নিং আউটকাম, তারপরে হচ্ছে কন্ডিশন, হ্যাঁ, কোর্স টাইটেল, আমরা যেমন টাইটেল বলি ওনারা দেয় হচ্ছে কোর্স টাইটেল। তারপরে আমরা দিয়েছি মানে সিএস এর আমরা বলে ফেলছি, সিএস আমার হয়ে গেছে। আচ্ছা, সিএস হচ্ছে কি দেয় যে ইউনিট ডিসক্রিপ্টর, ওখানে দেয় মডিউল ডিসক্রিপ্টর। হ্যাঁ, একই জিনিস, এমন কিছু আছে। এখন ওই দুইটা সরাসরি দেখাইতে পারলে আপনারা বুঝতে পারতেন, এটা আমার কাছে আপাতত নাই, এটা অ্যাড করতে হবে। যদি প্রশ্ন এমন আসে যে ডিফারেন্ট করতে হবে, বিটুইন দেখাতে হবে, যে লার্নিং আউটকাম এন্ড এলিমেন্টস এর বিটুইনটা দেখাতে হবে, তখন আমাদের কি এই নামগুলো উল্লেখ করে করে বিটুইন দেখাতে হবে? না, আপনার শুধু এখানে যা লেখা আছে, এই বললাম না, এই যে দুইটা লাইন লিখে দিবেন, এলিমেন্টের দুইটা লাইন লিখে দিবেন, মানে লার্নিং আউটকামটা কোত্থেকে আসছে, কি জিনিস, এলিমেন্ট অফ কম্পিটেন্সি কোত্থেকে আসছে, এটা আরেকটা কথা লেখেন সেটা। হ্যাঁ, আর আমি এটা কেন বললাম যে লার্নিং সিবিসি তে এক ভাষা চেঞ্জ হয়ে যায়, আর সিএস এ যে ভাষা থাকে তার থেকে চেঞ্জ হয়ে যায়, সে চেঞ্জেবল ভাষা কোনগুলা সেগুলো আমি আলোচনা করতেছিলাম। হ্যাঁ, কিন্তু এই প্রশ্নের উত্তর আপনি এই দিবেন, এখানে যেটুকু যে সবুজ কালি দেয়া আছে দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে দিবেন, এই লার্নিং আউটকাম ইজ এ কারিকুলাম টার্ম। যদি আপনি এই লাইনটা না দেন তাও কিন্তু হবে, যে লার্নিং আউটকাম হচ্ছে কারিকুলাম টার্ম, এলিমেন্টস অফ কম্পিটেন্সি হচ্ছে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড টার্ম, এইটুকু দিলেও আপনারা নিয়ে নেবে একমাত্র। তো এই আসল কথা বুঝতে চাই, আর কোত্থেকে আসছে এটা আপনি জানেন কিনা, ঠিক আছে? আর এলিমেন্ট অফ কম্পিটেন্স আর একটা সুন্দর কথা লিখছে দেখেন, এটা আপনার জানাই লাগবে। ইট ইজ দ্য কি বেসিক বিল্ডিং ব্লক অফ ইউনিট অফ কম্পিটেন্সিস, মানে ইউনিট অফ কম্পিটেন্স মানে কি একটা সিভিএলএম, তার বেসিক মানে বিল্ডিং ব্লক হচ্ছে এলিমেন্ট গুলা। হ্যাঁ, মানে একটা মানে ব্লক গুলা, বিল্ডিং এর ব্লক গুলো কতটা ইম্পর্টেন্ট বিল্ডিং এর জন্য, ব্লক ছাড়া তো বিল্ডিং তৈরিই হবে না, হবে? সেরকম ইউনিট অফ কম্পিটেন্সিতে এই এলিমেন্ট ছাড়া
কম্পিটেন্সি হবেই না। কতটা ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ কম্পিটেন্সি, ইউনিট অফ কম্পিটেন্সির জন্য, বুঝতে পারছেন সবাই? জি ম্যাম। এইগুলো হচ্ছে আপনারা পড়বেন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা সবাই দেখবেন। আর এইটা হচ্ছে দেখেন, হোয়াট ইজ দ্য রিলেশনশিপস দ্য পারফরম্যান্স ক্রাইটেরিয়া অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। এটা কালকে বুঝাই দিয়েছিলাম, আমার বলেন এটা কি জিনিস? পারফরম্যান্স ক্রাইটেরিয়া এটা আপনারা লেখেন যে পারফরম্যান্স ক্রাইটেরিয়া হচ্ছে, পারফরম্যান্স ক্রাইটেরিয়া হচ্ছে আমরা অ্যাসেসমেন্টে বসার আগে সম্পূর্ণ জিনিসটা আমাদের শিখতে হয়, শিখে আমরা অ্যাসেসমেন্টে বসি। তো আমাদের মানে ইউনিট অফ কম্পিটেন্সি যতগুলো টপিক থাকে আমরা সবকিছু জেনে বুঝে দেন আমরা অ্যাসেসমেন্টের জন্য প্রিপারেশন নিই বা পারফর্ম করি, সবগুলো জব শিখে তারপরে বসি। আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে ওই স্পেসিফিক দিনে মানে অ্যাসেসমেন্টের দিনে আমাদের জবে যতটুকু পারফরমেন্স লেখা থাকে, কন্ডিশনস লেখা থাকে, ওইটার উপর ডিপেন্ড করে আমরা যে পারফরমেন্সটা দিই সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। হ্যাঁ হইছে, আর কেউ বলতে পারবেন? হইছে, আরেকটু হইলে ভালো হতো। বুঝতে পেরেছেন? মানে আসল টপিকসটাই বুঝেছেন। মানে আপনারা যদি ধরেন এইটা ইংলিশে আসছে, হ্যাঁ, ডিফারেন্স বিটুইন, তখন যদি আপনারা কিভাবে লিখবেন এটা আপনাদের জানতে হবে। বাংলাটা বুঝলেন, হ্যাঁ, আপনি যদি এটাও লেখেন যে পারফরমেন্স ক্রাইটেরিয়া ইজ এ কি টার্ম বলেন, এটা কিসের টার্ম? পারফরমেন্স ক্রাইটেরিয়া কি থেকে আসছে? কোন টার্ম? সিএস তো। হ্যাঁ, সেটা বলতে হবে। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড টার্ম, আর অন দা আদার হ্যান্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কারিকুলাম টার্ম। এই যে দুটো একটা লাইন হয়ে গেল। এরপরে আপনারা এটা লিখতে পারেন যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এন্ড পারফরমেন্স ক্রাইটেরিয়া সেম থিং, একই জিনিস। হ্যাঁ, কিন্তু এই যে এখন যে বাংলা কথাগুলো বললেন, হ্যাঁ, যে আমরা যেসব ইউনিট অফ কম্পিটেন্সিতে পারফরমেন্স আছে সব কিছু শিখে যাচ্ছি। হ্যাঁ, একটি এলিমেন্টের আন্ডারে যে ছোট ছোট কাজগুলো থাকে তার সবকিছুই পারফরমেন্স ক্রাইটেরিয়া, একত্রে পারফরমেন্স ক্রাইটেরিয়া বলে। হ্যাঁ, এই এলিমেন্টস এর যে সবগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া, এটা শেখা হচ্ছে আমাদের জন্য আবশ্যক। এটা হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া। আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কি? যে এই এলিমেন্ট বা এই এলিমেন্ট গুলো যাচাই করার জন্য যতগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়াকে বেস ধরা হয়, হ্যাঁ, বেস ধরে আমাদের অ্যাসেসমেন্টে আসে, অ্যাসেসমেন্টে পারফর্ম করতে হয়, সেইগুলাই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। কিন্তু সবগুলা পারফরমেন্স ক্রাইটেরিয়াকে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হিসাবে লাগতেও পারে, নাও লাগতে পারে। সবগুলো তো আসলে লাগে না, তাই না? সবগুলো তো অ্যাসেসমেন্টে আসে না, অত সময় তো নাই। মানে সব পারফরমেন্স ক্রাইটেরিয়া আমরা পড়ে শিখে অ্যাসেসমেন্টে যাচ্ছি, অ্যাসেসমেন্টে শুধু যে কয়টা পারফরমেন্স আমরা করতে পারছি ওইগুলো আসছে, ওইগুলাই হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। হ্যাঁ, তাহলে পারফরমেন্স ক্রাইটেরিয়া কি ফর ট্রেনিজ অর লার্নার্স, আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া অ্যাসেসর এন্ড এক্সামিনার, যেটা এরকম বিষয়? হ্যাঁ, আমরা তো ট্রেনাররা শেখাবে না, পারফরমেন্স করতে হবে তো আমাদের ক্লাসে সেশনে। ওকে ওকে, বুঝতে পেরেছি। আর অ্যাসেসমেন্টের যে অ্যাসেসর নিচ্ছে আমাদের সেই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, সেই পারফরমেন্স গুলো নিচ্ছে, তখন হয়ে যাচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা সবাই ইংলিশ লেখার জন্য এগুলো পড়তে হয়, কিন্তু কথা সব এইটা বলছি তাই। কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক কতটা ইম্পর্টেন্ট না? হ্যাঁ, মানে কি এই সব কাজগুলার তো একটা কোয়ালিটি ফুল হইতে হবে, হ্যাঁ, অ্যাসিওর করতে হবে। সেই ফ্রেমওয়ার্কটা কি জিনিস? হ্যাঁ, মানে কি যে ইন্টারনাল এক্সটার্নাল অ্যাসেসমেন্ট যেগুলো হয় সেইগুলোর কোয়ালিটি অডিট থাকে, হ্যাঁ, রেগুলার ইভ্যালুয়েশন করতে হয়, এসব নিশ্চিত করতে হয়। এই ফ্রেমওয়ার্কের আওতায় হচ্ছে ওইগুলো। এর এই যে কয়টা অবজেক্টিভ আছে, হ্যাঁ, এই আপনার এই দুইটা একটু পড়বেন ছোট ছোট। এনশিওরিং ফেয়ার এন্ড ইকুইটেবল ট্রিটমেন্ট অফ অল ক্লায়েন্টস আর ট্রেনিজ হু ইউজ দেয়ার সার্ভিস। হ্যাঁ, মানে আমার অ্যাসেসমেন্টও আর হচ্ছে আমার ট্রেনিং সেশনও অবশ্যই এই যে অল ক্লায়েন্টদের বা ট্রেনিজদের জন্য ফেয়ার হতে হবে, হ্যাঁ, সেটা এনশিওর করতে হবে।
সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের মানে অবজেক্টিভ, উদ্দেশ্য। ইমপ্রুভিং দ্য পোর্টেবিলিটি অফ কোয়ালিফিকেশন এন্ড ফ্যাসিলিটেটিং ইন্টারন্যাশনাল রিকগনিশন। হ্যাঁ, আন্তর্জাতিক ভাবে যে মানে রিকগনিশন গুলো আছে সেগুলো মানে এনশিওর করতে হবে, তাইলে এই যে কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের ভিতর থাকবে এগুলো, ওটা বলেছে। এখান থেকে না এই দুইটা একটু পড়বেন, এখান থেকে আসে না বেশি। আর আরটিও তো বাদ, এখানে এসটিপি হবে। হ্যাঁ, এসটিপির ফুল ফর্ম কি? স্কিলস ট্রেনিং প্রোভাইডার। হ্যাঁ, এটার বাংলা মানে কি বোঝাচ্ছে বলেন তো? যে প্রতিষ্ঠানগুলো আমাদের স্কিল ট্রেনিং দিচ্ছে সেই প্রতিষ্ঠানগুলোকে অ্যাকচুয়ালি মিন করা হচ্ছে না, আমি যেটা বুঝি আর কি। ইনস্টিটিউট গুলো কি এসটিপি বলা হচ্ছে, তাই না? সেই ইনস্টিটিউট গুলা রেজিস্ট্রেটেড যে আমরা আরটিও বলি, হ্যাঁ, সেটা এনএসডি তে এসে এসটিপি হচ্ছে। তার বেনিফিটস কি, উপকারিতা কি সেসব ইনস্টিটিউশনের? এই যে আপডেট স্কিলস, এমপ্লয় পারফরম্যান্স, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই তিনটা বলবেন। এরপরে অ্যাপ্রেন্টিসশিপ, শিক্ষানবিষ্কার। হ্যাঁ, মানে আমি একটা শিখছি, ধরেন হ্যাঁ, আমি এখনো কোথাও ধরেন অফিসিয়ালি কোনো জব করি না, আমি এই যে আপনাদের পড়ানোর মাধ্যমে আমি অ্যাপ্রেন্টিসশিপের ভিতরে আছি। হ্যাঁ, এই যে আমি এটা জানি, আমি এটা পারি কিছুটা, সেটা আমি আবার ট্রাই করতেছি। এই যে এটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ, শিখতেছি আবার পাশাপাশি মানে কিছু উপার্জনও হচ্ছে। ধরেন এমন, এটাকে বলে শিক্ষানবিষ্কার। এটা কিন্তু আমরা সবাই বুঝি, তাই না? শিক্ষানবিষ্কার কি একই সময়ে আমার দক্ষতা আমি অর্জন করতেছি, আবার কি করতেছি, উপার্জনও করছি। ওই প্রতিষ্ঠানে, ওই ওয়ার্ক প্লেসে সবাই যেটা পাচ্ছে, আমি তো নতুন, আমাকে তেমন সবার মতো না, তার থেকে অল্প কিছু আমাকে অ্যামাউন্ট দিচ্ছে, আমি কাজও শিখছি আবার উপার্জনও করছি। সেইটার আবার কিছু এই যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, এই প্রশিক্ষণের কিছু 8টা এসেনশিয়াল কম্পোনেন্ট আছে। হ্যাঁ, এইগুলো আছে আপনারা মুখস্থ করবেন। স্ট্রাকচার ট্রেনিং, স্কিল ট্রেনিং, এই যে এইগুলা কি কি হয় ট্রেনিং করলে সেটা বলতেছে এখানে। তারপরে দেখেন রিকগনিশন প্রিয়র লার্নিং, আরপিএল কি জিনিস আমরা সবাই জানি, একটু বলি তো আমরা কেউ কি জিনিস এটা? আরপিএল হচ্ছে আমার পূর্ব কোনো দক্ষতা সার্টিফিকেশন। আমি আগে কোনো কাজ জানি কিন্তু আমার কাছে সার্টিফিকেট নেই, আমি একটা অ্যাসেসমেন্টের মাধ্যমে ওই নির্দিষ্ট বিষয়ে সার্টিফিকেটটা অর্জন করব। হ্যাঁ, এটাই যে এই যে আরপিএল এর আওতায় কি হচ্ছে, আমার প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি নাই, কোনো সার্টিফিকেটই নাই, আমি কাজ জানি। সেই সার্টিফিকেটের জন্য, সার্টিফিকেশনের জন্য আমি একটা প্রতিষ্ঠানে যাচ্ছি, ছোট করে শর্ট করে 3 দিনের একটা কোর্স করে আমি অ্যাসেসমেন্টে বসে কম্পিটেন্ট হয়ে সার্টিফিকেটটা নিচ্ছি। যার ফলে কি হচ্ছে, আমি ভালো কোথাও জব পাচ্ছি, প্রমোশনও বাড়ছে, তাই না? সেটা এখানে বেনিফিটস আরপিএল, এটা কয়টা পড়বেন? 2টা 3টা। উপকারিতা কি আরপিএল এর? কম সময়ে সহজেই ফিনিশ করতে পারে তাদের কোর্স, ওই 3-4 মাসের কোর্স করা লাগে না। এটা তো কালকে আলোচনা করা হয়েছে, আমরা নতুন বিষয়ে যাই। আরপিএল এভিডেন্স গুলো দেখবেন, এই যে 3টা পড়লেই হবে, 3টা 4টা। আর হচ্ছে সেলফ চেক আনসার কিগুলো পড়ে ফেলবেন। এই দেখেন, এইটা আপনাদের এভিডেন্সটা নিজেদের করতে হবে। হ্যাঁ, জব নেম, টাস্ক নেম, আর এই যে এলিমেন্টস গুলা বসিয়ে এই যে এর নলেজ কি হবে, স্কিল কি হবে, অ্যাটিটিউড কি হবে, এইটা কি আপনারা বুঝতে পারছেন? এটা কিন্তু আপনাকে করতে হবে এভিডেন্সে। হ্যাঁ, এই এলিমেন্টস গুলো বসাবেন ইশের কম্পিটেন্স স্ট্যান্ডার্ড থেকে। নলেজ হচ্ছে কোনগুলা, ওই আপনার আন্ডারপিনিং নলেজ আছে। হ্যাঁ, আন্ডারপিনিং নলেজ থেকে এই এলিমেন্টস এর আন্ডারে নলেজ গুলো বসাইতে হবে। নো অ্যাবাউট এই সম্পর্কে জানা, এই সম্পর্কে জানা, সেটা। স্কিলস পারফরম্যান্স ক্রাইটেরিয়া থেকে স্কিল বানাইতে হবে। অ্যাটিটিউড, আন্ডারপিনিং রিকোয়ার্ড অ্যাটিটিউড ওখান থেকে নিয়ে এর সঙ্গে কোন অ্যাটিটিউড আসে সেটা বসাতে হবে।
ওয়ার্কপ্লেস ইস্যু, এটা একটু দেখেন, ম্যানেজিং ওয়ার্ক এন্ড ওয়ার্ক রিলেশন এন্ড ক্লায়েন্ট ফোকাসড অ্যাপ্রোচ। ম্যাম ওইটাই কি আমার, এক মিনিট ম্যাম, ওইটাই কি আমার অকুপেশন অনুসারে ছিল? এই টাস্ক অ্যানালাইসিস, হ্যাঁ হ্যাঁ ওকে এটা অকুপেশন ওয়াইজ আপনার ওই সিএস লাগবে। হ্যাঁ সিএস এর জব আছে, টাস্ক আছে, টাস্ক আর এলিমেন্ট একই হয়, অনেক সময় জব টাস্ক একই হয়। ওকে ম্যাম, থ্যাংক ইউ। এটা হচ্ছে দেখেন ইনফরমেশন থিওরি, যেটা ম্যানেজিং ওয়ার্ক এন্ড ওয়ার্ক রিলেশন এন্ড ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ। মানে আমি যে একটা প্রতিষ্ঠানে আছি, আমি একজন ট্রেনার, হ্যাঁ সেখানে আমার কাজ এবং কাজের সম্পর্ক কেমন হবে, আমার কলিগদের সঙ্গে আমার সম্পর্ক রিলেশনটা কেমন হবে। হ্যাঁ আমার অনেক ক্লায়েন্ট আসে, মানে আমার ক্লায়েন্ট এখানে আমরা মানে ট্রেনিস বলি, হ্যাঁ অথবা আমরা যেমন ইনস্টিটিউশন তেমন ক্লায়েন্ট, তাদের সঙ্গে আমরা কিভাবে ওয়ার্ক প্লেসে কিভাবে চলতে হবে সেটা শেখাচ্ছে আমাদের। হ্যাঁ মানে আমরা ট্রেনার হয়ে আমাদের যা যা করণীয় সব সিভিলিয়ান গুলোতে এই শেখাই যাচ্ছে। ওয়ার্ক প্লেস ইস্যু, ওয়ার্ক প্লেস বিষয় কোনগুলা, হ্যাঁ এই 3টা 4টা মুখস্থ করবেন। প্ল্যানিং, প্রিয়োরিটাইজিং এন্ড অর্গানাইজিং এর ওয়ার্ক, মানে আপনার কাজের যে সংগঠিত পরিকল্পনা, প্ল্যান, এই প্রিয়োরিটাইজিং মানে অগ্রাধিকার, হ্যাঁ অর্গানাইজিং সহযোগিতামূলক ভাবে কাজ করা, সেটা আপনার ওয়ার্কপ্লেস বিষয়ের ভিতর পড়ে। হ্যাঁ কর্মক্ষেত্রের বিষয়ের ভিতর এইগুলা পড়ে, সেটা বলতেছি। ওয়ার্কিং কোলাবোরেটিভলি উইথ কলিগস, হ্যাঁ এই যে আপনার কলিগদের সঙ্গে মানে এই যে সহযোগিতামূলক কাজের পরিকল্পনা, এটা কিভাবে করবেন সেটা বলছে। তারপরে এই যে শেষেরটা দেখেন, অ্যাডপ্টিং ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ, ক্লায়েন্টদের সঙ্গে বা সহকর্মীদের কাছ থেকে এই যে উপরেরটা ফিডব্যাক হবে কেমন করে সেটা, আর এটা ক্লায়েন্টের চাহিদার প্রত্যাশা, হ্যাঁ এটা কেমন হবে, এইগুলো একটু 3টা 4টা মুখস্থ করে ফেলবেন। মানে ওয়ার্কপ্লেস ইস্যুর ভিতরে এগুলো আসে, এমন আসতে পারে যে অ্যাডপ্টিং ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ তুলে দিল, সাথে অনেক কথা লেখা থাকলো, এখন আপনার অপশন আসলো এটা ওয়ার্কপ্লেস ইস্যু নাকি এটা হচ্ছে আর কি মানে এমপ্লয়াবিলিটি স্কিল, এমন আসে। এখন আপনার যদি জানা থাকে তাহলে আপনি এমসিকিউ 1 মার্ক পেয়ে গেলেন, তাই না? তারপরে দেখেন এমপ্লয়াবিলিটি স্কিলস, এটা কি জিনিস? হ্যাঁ এইটা কি, আপনি একটা ওয়ার্কপ্লেসে আছেন অথবা আপনি একটা ট্রেনার, আপনার প্রতিষ্ঠানে যে আপনার এই এমপ্লয়াবিলিটি কিছু স্কিল থাকা লাগবে আপনার। হ্যাঁ এটা ম্যান্ডেটরি, যে কর্মসংস্থানের যে দক্ষতাটা, কর্মসংস্থানের ওইখানের আপনার কি কি দক্ষতা থাকা লাগবে। যেমন এই যে কমিউনিকেশন, যোগাযোগ আপনার ভালো থাকা লাগবে, হ্যাঁ আপনার কলিগদের সঙ্গে। তারপরে এই যে টিম ওয়ার্ক, হ্যাঁ টিম ওয়ার্কটা আপনার ভালো থাকা লাগবে, একসঙ্গে কাজ করা, প্রবলেম সলভিং এর ব্যাপারটা আপনার থাকতে হবে। হ্যাঁ আপনার হ্যাজার্ড গুলো আইডেন্টিফাই করার আইডেন্টিফাই করার দক্ষতাটা থাকা লাগবে, সেখানে আবার কিভাবে সেই হ্যাজার্ড গুলা সলভিং করবেন সেই দক্ষতাটা থাকা লাগবে। এইগুলা হচ্ছে আপনি একটু করে ফেলবেন। সেলফ ম্যানেজমেন্ট, এইগুলো কেমন আসে যে তুলে দেয়, সেলফ ম্যানেজমেন্ট দিল 4টা অপশন দিল, এমন আসে। লার্নিং, টেকনোলজি, এমপ্লয়াবিলিটি স্কিল দিয়ে এইগুলো সব লিখে ফেলবেন, এসব লাগে, এই দক্ষতাটা আপনার থাকতেই হবে। আর এই দেখেন আরেকটা হচ্ছে মেইনটেইন রিলেশনশিপ উইথ সুপারভাইজার এন্ড কলিগস, মানে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুপারভাইজার আছে আর কলিগদের সঙ্গে আপনার রিলেশনশিপ মেইনটেইন করবেন কেমনে সেটা আছে। শেয়ারিং ইনফরমেশন, আইডি, এখান থেকে তো বেশি প্রশ্ন আসে না। হ্যাঁ তবে আমরা যে ট্রেনার হব তো বা হইছে যারা আছি, এগুলো তো আমাদের করাই লাগে, হ্যাঁ সেইগুলো আবার শেখাচ্ছি। টিম বিল্ডিং, হ্যাঁ মানে টিমের সঙ্গে যে দলগত কাজ, বন্ডিংটা যাতে ভালো থাকে সেটা বলছে। ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ, হ্যাঁ ক্লায়েন্টদের সঙ্গে কিভাবে অ্যাপ্রোচ করা যায়, সেই অ্যাপ্রোচটা কি, ফোকাস করার পদ্ধতিটা কি, সেটা হচ্ছে এই এনশিওরিং দ্য নিডস এন্ড এক্সপেকটেশনস অফ ক্লায়েন্টস ফ্রম দ্য বেসিস ফর ইওর ওয়ার্ক। হ্যাঁ এইগুলা করতে হবে। ম্যাডাম, হ্যাঁ বলেন।
এই যে আমরা ওয়ার্ক প্লেস ইস্যু, তারপর হচ্ছে এই যে এমপ্লয়াবিলিটি স্কিল, এইগুলা তো কিছুটা ধরেন আমরা আমাদের নিজস্ব কিছু ধারণা থাকে যে এইগুলোর মানে কি, কিভাবে কি করতে হয়। তো আমরা কি যখন কোনো প্রশ্ন আসবে নিজেদের ভাষায়, এই বইয়ের ভাষা বাদ দিয়ে নিজেদের ভাষায় যদি আমরা কখনো কিছু লিখি, সেটা কি গ্রহণ করবে? শোনেন, এইখানে যেটা আছে আপনারা তো এই জানেন, তাই না? তারপরেও যদি আপনারা এগুলো না দিয়ে আপনার মতো করে লেখেন, এখন অ্যাসেসর যদি দেখে যে না ইনি আসল ব্যাপারটা তো বোঝে, আসলে তো এই যে এমপ্লয়াবিলিটি তো এই, উনি কিন্তু নিয়ে নেবে। আবার কিছু অ্যাসেসর আছে যে ওই যে অ্যান্সার গুলো লিখে নিয়ে আসে, অ্যান্সার গুলো থাকে, ওর বাইরে আসলে আবার কি করে ক্রস দিয়ে রাখে। নলেজ মানে তার এমন কিছু অ্যাসেসর আছে। এজন্য আপনি যেটা জানেন তো জানেন, এখান থেকেও কিছু নিবেন, আপনার মতো করে লিখবেন, সব মিলাই লিখবেন। তারপরে যদি দেখেন যে আমার বইয়ের কিছুই মনে নাই, আপনার মতো করে লিখে দিয়ে আসবেন, দেখা যাক। অ্যাসেসর যদি ভালো বোঝে না, তাহলে সব রকমই নেয়। যে উনারা শুধু কি দেখে যে আপনি এই প্রশ্নটা বুঝতে পেরেছেন, এই বিষয় সম্পর্কে আপনার নলেজ আছে কিনা, এইটুকু দেখবে। হ্যাঁ, আমিও কিন্তু আমার অ্যাসেসমেন্টে যে পুরো নতুন প্রশ্ন, হ্যাঁ মনে হচ্ছে যেন কোনোদিন দেখিনি, কিন্তু একে একটু মিল পাচ্ছিলাম। আমার মতো করে আমি বই দিয়ে আমার মতো করে লিখে আসছি, তুই অ্যাসেসর কিন্তু নিছে, হ্যাঁ এমন নেয়। এই জন্য সব রকম চেষ্টা করতে হবে। আচ্ছা, টিভেট এই যে ইনস্টিটিউটের ক্লায়েন্ট কারা, এটা দেখেন। ইন্ডিভিজুয়াল লার্নার্স, স্টুডেন্ট, অ্যাপ্রেন্টিসেস, ট্রেনিজ, হ্যাঁ ক্যান্ডিডেটস ফর অ্যাসেসমেন্ট, এগুলো আমাদের জানতে হবে। টিভেট ইনস্টিটিউটের ক্লায়েন্ট কারা, ক্লায়েন্ট গভর্নমেন্ট ডিপার্টমেন্টও থাকে, বিভিন্ন এজেন্সিসও থাকে, তাই না? এইগুলো হচ্ছে আমরা পড়বো, আর কিছু নাই এখানে। এতে অ্যান্সার কিগুলো দেখবেন, সহজ হয়ে যাবে। আর এটা দেখেন, প্রি ট্রেনিং সাপোর্ট, ইন ট্রেনিং সাপোর্ট, ট্রেনিং এর আগের কি সমর্থনটা আছে আর ট্রেনিং এর ভিতরে কি কি সুবিধা আছে, এগুলো তো ইম্পর্টেন্ট না। আর এইটা ইম্পর্টেন্ট, হ্যাঁ প্রচুর ইম্পর্টেন্ট। টিচার্স এর রোলস, রিকোয়ারমেন্টস, টিচারদের ভূমিকা, দায়িত্ব কি, হ্যাঁ রিকোয়ারমেন্টস কি, এইগুলা হচ্ছে আমাদের জানতে হবে। হেল্প লার্নার্স প্ল্যান দেয়ার লার্নিং, হ্যাঁ লার্নারদের হেল্প করে তাদের লার্নিং এর ব্যাপারে, আমরা করি না, ট্রেনাররা তো করে, তাই না? লার্নারদের কিভাবে ওদের বুঝতে সহজ হবে সেরকম হেল্প করে ট্রেনাররা, সেটা বলছে। ডিসক্রাইব কোয়ালিফিকেশন পাথওয়েজ, মানে এই যে তার যে কোয়ালিফিকেশন, এই পথটা কেমন সেটা বর্ণনা করে, কিভাবে যাবা, কতদূর যাবা, এরপরে গেলে কি হবে, সবকিছু বলে ট্রেনাররা। সেই কথাগুলো এখানে আছে। গিভ ইফেক্টিভ ফিডব্যাক, ফিডব্যাক দেয় ট্রেনাররা, এটা তাদের দায়িত্ব। হ্যাঁ, দায়িত্ব কি কি, এই 4-5টা আমরা করে ফেলবো, ঠিক আছে? আর কিছু নেই। আর আপনাদের স্যার বলছে যে এই যে লাস্টের একটা পেজ, এই দেখেন আর একটা জিনিস আছে, ইম্পর্টেন্ট জিনিস, এই দেখেন পিয়ার ফিডব্যাক প্রো ফর্মা। হ্যাঁ, এটা আপনাদের এভিডেন্সের ভিতর আছে, এটা আপনাদের নিজেদের করতে হবে, এমন এমন থাকবে, এটা বুঝতে হবে। সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ এখানে কিন্তু আমাকে ধরছিল, এভিডেন্সের প্রতিটা এভিডেন্স নিয়েই ধরে যে এই যে আপনি এটা পিয়ার ফিডব্যাক, এটা বলতে কি বোঝেন, এটা আপনি এখানে কি লিখবেন, হ্যাঁ ওরকম বলে কি লিখছেন সেটা বলেন। মানে এই পিয়ার ফিডব্যাকটা কি জিনিস, এটা কি কেউ আমরা বুঝি? বুঝার কথা না? যদি একটু এক্সপ্লেইন করতেন কাইন্ডলি। হ্যাঁ বলেন, আবার বলেন। বিষয়টা যদি একটু এক্সপ্লেইন করতেন পিয়ার ফিডব্যাক সম্পর্কে। হ্যাঁ, পিয়ার ফিডব্যাক এটা কি, এটাকে নেম অফ ট্রেইনি অ্যাসেসর। হ্যাঁ, এখানে হবে যে শেখাবে, হ্যাঁ আমি এখানে আমি ট্রেনার, আমার নাম হবে এখানে। তারপর নেম অফ পিয়ার অ্যাসেসর, মানে হচ্ছে যে হচ্ছে আপনার কলিগ। হ্যাঁ, আমরা একটা ক্লাস 2 জন নিতে পারি না, 2 জন ট্রেনার, কো ট্রেনার যিনি থাকে তার নাম এখানে দিতে হবে। কিন্তু এখানে আপনারা দিবেন হচ্ছে আপনাদের পিয়ার সিলেক্ট করবেন একজনকে, আপনাদের ভিতর থেকেই আপনার অকুপেশন রিলেটেড হলে ভালো হয়, একজন পিয়ার নিবেন, সেই পিয়ার সব জায়গায় পিয়ার আছে, এভিডেন্স পিয়ার লাগবে,
কারণ আপনি একজন অ্যাসেসর ট্রেইনার, আপনি যখন প্রেজেন্টেশন দিবেন আপনার একজন স্টুডেন্ট লাগবে না, তাকে পিআর এর নাম দিতে হয়। আপনি অ্যাসেসমেন্ট নিচ্ছেন, যদি ওনার সামনে দেখাতে হবে অ্যাসেসমেন্টের দিন, আপনার পিআর লাগবে না, আপনার স্টুডেন্ট লাগবে না, সেই স্টুডেন্ট হচ্ছে আপনার পিআর। আবার এই ক্ষেত্রে হচ্ছে আপনার যে কোর ট্রেইনার, এইটা হচ্ছে আপনার পিআর, তার নাম দিবেন। দিলে এখন এইখানে সেশন প্ল্যান, ট্রেনিং ডেলিভারি, অ্যাসেসমেন্ট প্ল্যান, এগুলো সব দেওয়া আছে। এইগুলা হচ্ছে এই যে লার্নিং আউটকাম স্টেটমেন্ট, এইগুলা আপনি সঠিকভাবে আপনার ক্লাসে অ্যাপ্লাই করেছেন কিনা সেটা এই ফিডব্যাক দিবে আপনার কোর ট্রেইনার, এখানে লিখবে হ্যাঁ যে না প্রপারলি সবকিছু ঠিকঠাক দিয়েছে, হ্যাঁ, বা অথবা তিনি এই যে লার্নিং আউটকামের একটা জিনিস মিস করেছে, হ্যাঁ, তো এই যে ট্রেনিং ডেলিভারিটা এই বিষয় নিয়ে সে এগুলো সব কথা বলেছে কিনা, এইভাবে ক্লাসটা নিছে কিনা, হ্যাঁ, তার ফিডব্যাক দিবে, এইখানে লিখবে যে না এই সবগুলাই দিয়েছে, আরেকটু হলে ভালো হতো, এইটা মিস হয়ে গেছে। কিন্তু আমরা এইটা যখন পূরণ করব তখন নেগেটিভ কোনো কমেন্টস লিখবো না, সব পজিটিভ। হ্যাঁ, তার পড়ানোর স্টাইল ভালো, সে প্রপারলি সব করেছে, এখানেও ডেলিভারিটা সঠিকভাবে দিয়েছে, এই অ্যাসেসমেন্ট প্ল্যান এই অনুযায়ী সে পড়াইছে ক্লাসে, ফিডব্যাকটা সুন্দর কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিয়েছে, সবকিছু এই কমেন্টসে লিখতে হবে। হ্যাঁ, পজিটিভ কথা লিখতে হবে। কিন্তু আপনাদের বুঝতে হবে যে এটা কি জিনিস। এটা হচ্ছে আমার যে আমি একজন ট্রেইনার বা আমি একজন অ্যাসেসর, আমার যে কো অ্যাসেসর, যে কো ট্রেইনার থাকে, হ্যাঁ, তিনি হচ্ছে আমার এই কমেন্টসে খালি ঘরে ফিডব্যাক দিবে, আমি এই অনুযায়ী ক্লাসগুলো নিয়েছে কিনা, ট্রেনিং ডেলিভারি দিয়েছে কিনা, হ্যাঁ, ফিডব্যাক স্টুডেন্টদের কেমন দিয়েছে সেগুলা এই কমেন্টসে লিখবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? বুঝতে পেরেছেন আপনারা? জি ম্যাম, জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এটা আপনাদের ধরবে না আসলে, আমার তো ধরছিল, এখন আপনাদের কি করবে জানি না। আর রিভিউ মানে কি বলেন? রিভিউ মানে হচ্ছে পর্যালোচনা, হ্যাঁ, আবার পুনরায় আলোচনা, হ্যাঁ, রিভিউ অফ কম্পিটেন্সি। এই যে আপনি সব সিভিলিয়াম পড়লেন, পড়ে এখন আপনার যে কতটুকু কম্পিটেন্সি গ্যাদার করতে পেরেছেন সেটা এই যে রিভিউ হচ্ছে এখন। হ্যাঁ, যে এই যে রিলিভেন্ট পলিসি এন্ড কারিকুলাম ডকুমেন্টস আর অ্যাসেসড এন্ড অ্যাপ্লাইড টু ওয়ার্ক প্র্যাকটিস। আপনি কি এই যে রিলিভেন্ট পলিসি, কারিকুলাম ডকুমেন্ট, এই কথাগুলো এগুলোকে আপনি ওয়ার্ক প্র্যাকটিসে অ্যাপ্লাই করেন, অথবা এই ক্ষেত্রে আপনি কি পড়েছেন, এগুলো কি পারেন, এই সম্পর্কে কিছু জানেন, ইয়েস নাকি নো? হ্যাঁ, আপনি জানেন এই সম্পর্কে, তাহলে ইয়েস দিবেন, স্যার এটাই আপনাদের বলছে, এই সব বিষয়ে আপনারা এটা পূরণ করবেন সেলফ চেকটা। তারপরে এই ওয়ার্ক ইজ ডান অ্যাকর্ডিং টু দ্য ট্রেনিং এন্ড অর অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন ডিপার্টমেন্টস কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্র্যাটেজিস। মানে এই যে আপনি ট্রেনিং সেশনে অথবা অ্যাসেসমেন্টে আপনার যে কৌশল, যে প্রসেস, যে পলিসি, যে পদ্ধতি, এইগুলো কি ঠিকঠাক ভাবে মানে এই অ্যাসুরেন্স গুলো মেনে কি চলেন, এই সম্পর্কে কি জানেন আপনি, ইয়েস বা নো তে টিক দেন। স্যার বলছে এইগুলোর সম্পর্কে যদি আপনার পড়া কমপ্লিট হয়ে যায় তাইলে আপনারা এটা ইয়েস এর ঘরে দিবেন, আর যেটা আপনাদের কমপ্লিট হয়নি নো এর ঘরে টিক দিবেন। এইটা স্যার দেখতে চাইছিল আপনাদের। আর এইটা আপনাদের পূরণ করতে গেলে কি হবে, এই যে যে বিষয় আছে সব পড়তে হবে, সব পড়ে নোট করে তারপরে ইয়েস এর ঘরে দিলেন, অথবা দেখলেন না এটা আমার হচ্ছেই না, হ্যাঁ, বুঝতেছেই না, তখন সেটা নো এর ঘরে দিলেন, দিয়ে স্যার ফটোকপি করে দিলেন। স্যার তখন যেগুলো পারছেন না, বুঝতে পারছেন না, স্যার আবার বুঝাই দেবে আপনাদের। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছেন আমার কথা? জি ম্যাম। আচ্ছা, আমাদের সিভিলিয়ামটা মোটামুটি শেষ হইলো, তাই না? এখন আমাদের শেষ হয়নি, কারণ অনেক কিছু পড়া বাকি থেকে গেছে, আমাদের করে ফেলতে হবে, শুধু নামে শেষ হয়েছে, তাই না? এখন শুক্রবারে সবাই এর উপর একটা অ্যাসেসমেন্ট দিবেন, আর হচ্ছে এগুলো একটু বাসায় সবাই দেখবেন,
পরে পরে দেখবেন কোনগুলো বোঝেনি না, কোনগুলো আবার দরকার বোঝানোর। হ্যাঁ, তখন শুক্রবারে স্যারকে বলবেন স্যার এইগুলো তো পড়েছি, এগুলো আরেকটু বুঝাইলে ভালো হইতো। হ্যাঁ, তখন স্যার বুঝাই দিবে। আজকের এই যে আমরা তো অনেকক্ষণই আছি, এই যে সিভিলিয়াম সম্পর্কে এখন বলেন কোন টপিকসটা কঠিন লাগে বা কোন টপিকসটা বেশি সহজ লাগে। মেহেদি হাসান স্যার বলেন কোনটা হচ্ছে আপনার খুব সহজ লেগেছে, এইটা আপনি বোঝেন, এখন ধরলে বলতে পারবেন এমন ম্যাম মোটামুটি বুঝছি, কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, মানে অনেক পড়তে হবে। মানে তাও ইনশাল্লাহ কালকে চেয়ে আজকে একটু ভালো বুঝছি, কিন্তু একটু আর একটু প্র্যাকটিস করলে, একটু অধ্যবসায় করলে বুঝতে পারবো ইনশাল্লাহ। চেষ্টা করতেছিলাম। আচ্ছা, এই যে রাকেশ স্যার, এবার আপনি বলেন মানে আজকে আলোচনাতে কতটা মানে সহজ হয়েছে আপনার জন্য, অথবা ইজি লাগছে কিনা বলেন। জি ম্যাম, গত দিনের থেকে অনেকটা ভালো হয়েছে। আর আমরা নিজেরাও অবশ্য একটু চেষ্টা করছি যে আমরা গ্রুপে যারা আছি তারাও একটু কথা বলে বা যারা ভালো জানে তাদের কাছ থেকে একটু হেল্প নিয়ে আমরা নিজেরাও সেভাবেই করছি। আর আপনি আবার যেহেতু রিপিট করেছেন, আর মোটামুটি যত দিন যাচ্ছে তত আমরা আস্তে আস্তে একটা সিস্টেম একবার অ্যাডাপ্ট করতে পারলে পরের দিনগুলো সহজ হবে। যেমন মনে করেন সিএসটা কি, কিভাবে পড়তে হয়, তার কি কি এলিমেন্টস কম্পোনেন্ট আছে, এই জিনিসগুলো একবার বুঝলে আমার দ্বিতীয় সিবিএলএম এ ওইটা পড়তে গেলে তো সেই একই জিনিস বারবার রিপিট হচ্ছে, তখন জিনিসটা ইজি হয়ে যাবে। যে কারণে আমার মনে হয় যে যত দিন যাবে এটা আমাদের জন্য আরো ইজি হয়ে যাবে। তবে গত দিনের থেকে আজকে বোঝার কথা যদি বলেন সেক্ষেত্রে অনেকটাই ভালো, আরো ভালো হবে, কারণ প্রথম দিন ছিল না কালকে, গতকাল প্রথম দিন ছিল, আমরা দ্বিতীয় দিন আবার আলোচনা করলাম। আর একটা কথা সবাই মনে রাখবেন যে আমরা যে দ্বিতীয় সিভিলিয়াম যাব, হ্যাঁ, তার আগে এই সিভিলিয়ামটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এইটাই যেন কোনো গ্যাপ না থাকে, তাইলে কি হবে, দ্বিতীয় সিভিলিয়াম তো অন্য একটা বিষয়, এর সঙ্গে রিলেটেড নাই, ওইটা নতুন পড়া। তার আগে আমরা এই 1 নম্বর সিভিলিয়াম সবাই একটু এই 2 দিন কষ্ট করে শেষ করে ফেলবো, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আর এই যে শহীদুল স্যার আছেন আপনি? শহীদুল স্যার একটু বলেন আজকের পড়াতে আপনার কি সুবিধা হয়েছে বা আরো কেমন হইলে ভালো হতো, ফিডব্যাক দেন। শহীদুল স্যার আছেন আপনি? সবাই আমরা একটু কথা বলি, সমস্যা কি? উনি মনে হয় ডিভাইসের সামনে নাই, মনে হয় সম্ভবত মাইক্রোফোন ইস্যু হতে পারে, মেবি প্রবলেম হচ্ছে হয়তো। আচ্ছা, আমরা তাইলে আজ এখানেই শেষ করি, তাই না? তার আগে আমিনুল স্যার আপনি একটু বলেন আজকে ক্লাস সম্পর্কে বলেন, আরো কেমন হইলে ভালো হতো, কেমন ছিল সেশনটা? থ্যাংক ইউ আপা। আসলে আজকের সেশনে যারা আমাদের নতুন যারা আছেন, যারা গতদিন ক্লাসে ছিলেন, আমার বিশ্বাস যে তাদের মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হতে শুরু করেছে, এবং এইভাবেই যদি চলতে থাকে তাহলে ইন ফিউচারে তারা আসলে সবাই বেশ পারফেকশনে চলে যাবে আমার বিশ্বাস। হ্যাঁ, তবে গতদিন একটু ফার্স্ট ছিল, আজকে ওইটাকে যে ব্যাকআপ কভার করে দিয়েছেন এটা একটা বেস্ট ওয়ে হয়েছে আমাদের জন্য। যারা নতুন তাদের জন্য তো অবশ্যই, আর যারা আমরা যারা আছি যে নতুনের মাঝামাঝি, হ্যাঁ, তাদের জন্য আরো ভালো হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আসলে কি প্রথম দিন ওটা হবে, কারণ আমি আগে আপনাদের এই সম্পর্কে বলবো, দ্বিতীয় দিন আবার সেগুলো রিপিট করব, এমনই তো হয়, তাই না? এর আরো হবে সহজ, কারণ আমরা আরো অনেক ব্যাচ করেছি না, সবার কাছেই সহজ লাগে আস্তে আস্তে, কিন্তু আপনারা রেগুলার হইতে হবে। হ্যাঁ, মিস দেওয়া যাবে না। দেখেন আজকে যারা মিস দিল তারা কিন্তু অনেক কিছু মিস করে গেল না, যেটা মিস দেওয়া যাবে না। আচ্ছা, আমরা এই রিপিটে অনেক ভালো বুঝছি, মানে এরকম রিপিট দিলে আমরা আরো ক্লিয়ার হতে পারবো, মানে এরকম ইনশাআল্লাহ আমরা সবাই একসঙ্গে আগাবো, একসঙ্গে কম্পিটেন্ট হব, তাই না? এই আশা নিয়েই আমরা কষ্ট করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, সবাই ভালো থাকেন, আর এই সময়টারে কাজে লাগাইতে হবে, তাই না? নোট করে করে পড়তে হবে। আচ্ছা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।